ঠিক অনলাইন মাধ্যমে আপনাদের সকলের সাথে আমরা সবাই যুক্ত হয়েছি। আমরা সকলেই অনুপ্রাণিত এবং গর্বিত যে আপনারা যুক্ত হতে পেরেছেন আমাদের সাথে। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড এডুকেশন কানাডার যৌথ উদ্যোগ আয়োজিত আজকের যে অনুষ্ঠান, অর্থাৎ আজকের ক্যারিয়ার আড্ডায় সকলকে আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেরকমটা জানি, আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে যে মূল মধ্যমণিকে কেন্দ্র করে। তিনি আর কেউ নন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপারদের জগতের অন্যতম অনুপ্রেরণা, প্রোগ্রামারদের জন্য হিরো যিনি, অর্থাৎ ঝঙ্কার মাহবুব স্যার। আমরা সমগ্র অনুষ্ঠানটি স্যারকে ঘিরে কথা বলবো, স্যারের কথা শুনবো, আড্ডা দিব, মোটামুটি ইনফর্মাল আমরা যেভাবে আড্ডা দিই সেক্ষেত্রে আপনারা সরাসরি স্যারের সাথে যুক্ত হতে পারবেন আজকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটি চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা চেষ্টা করব Q&A সেশন অর্থাৎ প্রশ্ন উত্তর সেশনে আপনাদের যে আগ্রহের জায়গা সেগুলো সমাধান করার জন্য। ঝঙ্কার মাহবুব স্যার সম্পর্কে বলতে গেলে একটু ভূমিকা দিতেই হয়। আমরা যেরকমটা জানি, স্যার এক দশকের ধরে প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছেন। স্যার বুয়েট থেকে পড়াশোনা করে তারপর সম্পূর্ণ একটা মাধ্যম শিফট করে কম্পিউটার সায়েন্সে চলে যান। সেখান থেকে স্যারের যে জার্নি আমরা সবাই শুনবো ইনশাল্লাহ। স্যার খুবই গুণী একজন ব্যক্তিত্ব, আমরা সবাই পরিচিত আছি স্যারের সম্পর্কে। আমি আর কথা বাড়াবো না, তবে প্রথমেই হচ্ছে আমরা একটি তথ্য চিত্র দেখে নিব ঝঙ্কার মাহবুব স্যার সম্পর্কে।
সার্ভ হিউম্যান ফাউন্ডেশন একটি নন প্রফিটেবল স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা দিচ্ছে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ, যে প্রশিক্ষণে আপনি আপনার নিজের যোগ্যতাকে, নিজের দক্ষতাকে প্রমাণ করতে পারেন কিছু প্রশিক্ষণ নিয়ে বিনামূল্যে। দারুণ কিন্তু বিষয়টা। আমি যখন প্রথম শুনলাম এই ব্যাপারটা, আমি দেখলাম যে বিনামূল্যে আপনি অনলাইনে ক্লাস করতে পারছেন, মানে প্রশিক্ষণ নিতে পারছেন যার যেদিকে দক্ষতা রয়েছে। তাহলে প্রশ্ন আসে কি, আমি কি করে এই দক্ষতাকে আরেকটু ভালো করে নিজের মধ্যে দক্ষতা তৈরি করে যোগ্য প্রমাণ করব এবং ঘরে বসেই আমি রোজগার করতে পারি। আমি দেখেছি এখান থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে খুব ভালো ঘরে বসে বসে অনলাইনে রোজগার করছে, সংসার চালাচ্ছে এবং তাদের মুখে হাসি ফুটেছে। এই হাসি ফোটাটাই কিন্তু আসলে এই সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কাজ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট সংক্ষিপ্ত পরিচিতি দেখে এলাম সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সম্পর্কে। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব, তবে কিছুটা বিনোদনের মধ্য দিয়ে শুরু করি। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন নন্দিতা দাস দিশা, যিনি কিনা নতুন করি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত বিভাগে সমগ্র বাংলাদেশ চ্যাম্পিয়ন। অসম্ভব ব্রিলিয়ান্ট এবং সুরের মূর্ছনায় সকলকে স্বাগত জানাতে আমি এই মুহূর্তে আমাদের ফ্লোর প্রদান করছি এই গুণী শিল্পীকে। আমন্ত্রণ জানাচ্ছি নন্দিতা দাস দিশাকে তার পরিবেশনাটি আমাদের সামনে উপস্থাপনের জন্য। আমি আসলে অত্যন্ত দুঃখিত এই যান্ত্রিক হালকা একটু গোলযোগের জন্য। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আর সার্ভ হিউম্যান ফাউন্ডেশনে এই নিয়ে আমার তৃতীয় দিন গান করা। প্রথমে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে যেহেতু দেশের সেবায় নিয়োজিত একটি সংগঠন, তো আমি প্রথমেই একটি দেশের গান দিয়ে শুরু করতে যাচ্ছি। অপরূপ রূপে মা তোমার হেরিনু ফুললি জননী, কি অপরূপ রূপে মা তোমার হেরিনু ফুললি জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহু যাও, আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠী মাতা ঝঞ্ঝার সাথে প্রাণী করে মাঠে
তবু খেদলয়ে অশনি হেরিনু পল্লী কেতকী কদম যুক্তিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা পথে অবির ছিটাইয়া জল এলো চঞ্চল বালিকা তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী হেরিনু পল্লী জননী এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া শিউলি ছোপানো শাড়ি পরে ফেরে আগমনী দাহিয়া অঘরানি মাগো আমন ধ্বনি সুখানে ভরে অবনী হেরিনু পল্লী জননী এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। শীতে শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউলের সাথে মা ভাটিয়ালিয়া মাঝিদের সাথে কীর্তন শোনো রাতে মা হায় মেরা ফুলের আবিরে রাঙা নিখিল ধরণী হেরিনু পল্লী জননী এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। জলে ঝলমল করে লাবণী হেরিনু পল্লী জননী। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ নন্দিতা দাস দিশাকে এত সুন্দর একটি পরিবেশনা আমাদের মাঝখানে পরিবেশন করবার জন্য। গানের মোহনায় আমরা সবাই দেশের প্রতি ভালোবাসার দিকে ঝুঁকে পড়েছিলাম। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। এই পর্যায়ে আমি আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট এবং সিইও জনাব মুহসিনুল হক স্যারকে স্যারের স্বাগত বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সবাই জানেন আজকে আমাদের এই অনুষ্ঠানটি যাকে নিয়ে আয়োজন, আমাদের সবার প্রিয় ঝংকার মাহবুব ভাই। আমরা সবাই অপেক্ষা করছি ঝংকার মাহবুব ভাইয়ের কথা শোনার জন্য। তবুও এই অনুষ্ঠানে যতটুকু না বললেই নয়, আমি খুব সংক্ষিপ্তভাবে আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশন সম্পর্কে একটা কথাই শুধু বলতে চাই। আমাদের স্লোগান হচ্ছে স্টাডি বি এনজয়েবল, পড়াশোনা হোক আনন্দময়, এবং এই পড়াশোনাটা যাতে আনন্দের মধ্যে দিয়ে করতে পারি সেই কারণে আমরা কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি বাংলা ভাষার একজন সেরা প্রোগ্রামার ঝংকার মাহবুব ভাইকে। ঝংকার মাহবুব ভাই সম্পর্কে এতটুকুই বলতে চাই, তিনি প্রোগ্রামিংটাকে আনন্দের মাঝে শেখানোর জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিগত 1 দশকেরও বেশি সময় ধরে, সেটা দেখে আমরা আমাদের এই তরুণ প্রজন্ম যেভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত হই সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্মে
তরুণ সমাজকে টিকে থাকতে হলে নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নাই। কথাগুলো আমরা ঝংকার মাহবুব ভাইয়ের মুখ থেকেই শুনবো। অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মাহজামিন ফেরদৌস মিমকে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। মাহজামিন ফেরদৌস মিম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সকলকে আর আমরা অপেক্ষা করাতে চাই না, আমি সরাসরি চলে যাচ্ছি ঝংকার মাহবুব স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো শুরুতে আমি একটু হয়তো একটু ইয়ে করব, একটু একটু হালকা একটু বলে নিতে যাচ্ছি যে কোনো অবস্থাতেই আমি বাংলাদেশের সেরা প্রোগ্রামার না, কোনো অবস্থাতেই না। বরং আমার সাথে অ্যাটলিস্ট 100 টাইমস বেটার অনেক প্রোগ্রামার আছে যারা ভালো। হয়তো আমার দিকটা একটু হয়তো বেশি শুনে, কারণ হয়তো ওই যে খালি কলসি একটু বেশি বাজে বলে একটা কথা আছে। তো আমি একটু খালি কলসি বলে হয়তো ফেসবুকে একটু বেশি বাজে আর কি। সো আমি ডেফিনেটলি ডেফিনেটলি অনেক অনেক ভালো প্রোগ্রামার, তারা হয়তো তাদের কাজে ব্যস্ত বা হচ্ছে কেরিয়ার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা হয়তো তাদের নলেজটা শেয়ার করার জন্য সময় বের করছেন না আর কি। বাট এটা আমি একটু একটু হয়তো ওইভাবে দেখার জন্য রিকোয়েস্ট করবো। এবং আমি অত স্পেশাল কেউ না, জাস্ট অ্যানাদার পার্সন। নিজে খুব অল্প জানি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং সম্পর্কে, যত কম জানি ভালো বা খারাপ অতটুকু বলার চেষ্টা করি, এইটুকুই। হয়তো এক্সট্রা, এছাড়া আর তেমন কিছুই না আর কি। সো একটু ইন্টারাপশনের জন্য আপনি দুঃখিত। কিন্তু অন্যতম সেরা প্রোগ্রামার, যত বাংলাদেশে না যত না, অন্যতম প্রোগ্রামার সেরা আছে। প্রোগ্রামার কোনো অবস্থাতেই না। আমার চাইতে অনেক অনেক ট্যালেন্টেড, অনেক 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 বেটার প্রোগ্রামার বাংলাদেশে না হলেও কয়েক হাজার আছে আর কি। হয়তো আমরা তাদেরকে জানি না, কারণ তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অত বেশি বলে না। সো আমি কোনো অবস্থাতে অন্যতম সেরা বা টপ মোস্ট বা ওরকম কিছুই না আর কি। আমি জাস্ট একজন অ্যাভারেজ বলা যেতে পারে, খুব বেশি বললে যে আমি অ্যাভারেজ একজন ডেভেলপার, যে হয়তো যতটুকু জানি এতটুকু বলার চেষ্টা করে। এটা একটু ডিফারেন্স, আর কিছু না। এটা এটা ভাই আপনার একদম উদারতা ভাইয়া। না না, উদারতা না, এটাই বাস্তবতা। তো আমি জাস্ট একটু হয়তো একটু এর জন্য বলছি না, এটাই আসলে বাস্তবতা। তো এটাই 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 আমি হয়তো রিকোয়েস্ট করবো এই জিনিসটা মাথায় রাখার জন্য আর কি সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আসলে অমায়িকতার পরিচয় যেটাকে বলে, স্যারকে। তো স্যারের কাছ থেকে আসলে শুরু করব। স্যারের জীবন সম্পর্কে আমরা অনেকেই টুকটাক পড়াশোনা পড়েছি। খুবই অনুপ্রেরণাদায়ক। তো স্যার আসলে গুণীর কথা গুণীর মুখ থেকে আসলে আমরা শুনতে চাই। সেক্ষেত্রে স্যার শুরুটা করবো আপনার শৈশব থেকে। স্যার শৈশবকাল আমরা অনেক ভিডিওতে দেখেছি আপনি খুবই খুবই দুরন্ত ছিলেন। সেই জায়গা থেকে আসলে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল স্যার, সেটা যদি আমাদের সবাইকে শেয়ার করতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সেটা বলবো, অবশ্যই বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু ও বিশেষণ গুলো হচ্ছে না ইউজ করলেই ভালো। দ্যাট মেক্স মি ভেরি ভেরি আনকমফোর্টেবল, বিকজ আই ডোন্ট ডিজার্ভ দোজ। তো গুণী বা ওই টাইপের কিছু না, জাস্ট প্রশ্নগুলো করে ফেলো, এটার জন্য রিকোয়েস্ট থাকবে আর কি। যার যেটা প্রশ্ন করো সেটা করে ফেলো, তাইলেই আমার জন্য একটু ইজিয়ার হয় আর কি, বিশেষণ গুলো ছাড়াই আর কি। তো ছোটবেলাতে খুব সিম্পল ছিল। স্কুলে পড়াশোনা করতাম, তার পাশাপাশি কিছু ফ্যামিলি কন্ট্রিবিউশন রিলেটেড কাজ ছিল। পড়াশোনাটা একটু সিরিয়াসলি করা লাগতো, কারণ হচ্ছে পড়াশোনায় যদি হচ্ছে একটু ফাঁকিবাজি করতাম, আমার যে ইমিডিয়েট বড় বোন ছিল সে আম্মুর কাছে বিচার দিত, আম্মু বকা দিত। তো এই কারণেই আসলে পড়াশোনা না করে উপায় ছিল না। তারপরে হচ্ছে কিন্তু এসএসসির সময় আমি একটু মিস্টেক করে ফেলি, পড়াশোনা রিলেটেড একটু সিরিয়াস খারাপ হয়ে যায়। মানে আমি যতটুকু এক্সপেক্ট করতেছিলাম তার ধারে কাছেও না, এর চাইতে অনেক বেশি খারাপ হয়ে যায়। তো ওখানে একটু ভালো একটা টার্ন আছে। আর সেই খারাপ হওয়াটাই একসময় হয়তো আমার জন্য একটা পজিটিভ সাইড হয়ে দাঁড়ায়, যে আমি বুঝতে পারি যে আমি জাতের সাথে হচ্ছে নিজেকে মনে করতাম যে না আমি বা ওদের চাইতে ভালো, এরকম একটা ফিলিংস আমার মনে হয়তো কাজ করতো। কিন্তু সেখান থেকে আমি ওদের কাছ থেকে অ্যাটলিস্ট এসএসসির রেজাল্ট অনুসারে অনেক অনেকাংশে পিছিয়ে পড়ি। তো তখন আমার আব্বুর কিছু কন্ট্রিবিউশন ছিল, আমার ফ্যামিলির অনেক মেম্বাররাই চাচ্ছিল যে আমি আরেকবার এসএসসি দেই এই টাইপের বিষয়। কিন্তু আব্বুর একটা কন্ট্রিবিউশন ছিল যে এরকম যে পারবে সে সামনে পারবে, যে পারবে না তাকে 10 বার দিলেও পারবে না। তো সেইটা থেকে আমি একটা সুযোগ আমি হয়তো পেয়ে যাই যে না, ইন্টারমিডিয়েটটা একটু সিরিয়াসলি করার জন্য। তো সেটা করতে যাই, করে যাওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটিতে আসি। লাকিলি, ডেফিনেটলি এক্সট্রিমলি লাকি একটা পার্সন থ্রু আউট মাই লাইফ, যেখানে আমার ট্যালেন্ট
সত্যি লিমিটেড, এটা হয়তো অনেকের ভাবতে কষ্ট হতে পারে। ট্যালেন্ট অনেক লিমিটেড। আমি ট্যালেন্টটাকে কিছুটা কভার করার চেষ্টা করি, কিছুটা পরিশ্রম এবং আশেপাশে যারা আছে তাদেরকে কিছুটা অনুসরণ করে, তাদের কাছ থেকে কিছুটা গাইডলাইন নিয়ে, সেটাও আমি স্কুল কলেজে করেছি, ভার্সিটি লাইফেও করেছি। ভার্সিটি পড়াশোনা শেষে অল্প কিছুদিন আমরা ফ্রেন্ডরা মিলে একটু ছোটখাটো স্টার্ট আপ হয়তো বলা যেতে পারে, তখন আসলে স্টার্ট আপ টার্মটাও জানতাম না, ছোটখাটো একটা কনসাল্টিং ফার্ম বা বিজনেস করার চেষ্টা করি। তারপরে চলে যাই হয়তো মাস্টার্স করতে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে, সেখানেও যাই হচ্ছে অন্য একটা সাবজেক্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে। সেটা কিছুদিন করার পরে মনে হলো যে না, হয়তো কম্পিউটার সায়েন্সের দিকে সুইচ করা যেতে পারে বা সেই রিলেটেড আগ্রহটা আরো বেড়ে যায়, তখন কম্পিউটার সায়েন্সে মাস্টার্সটা করি আর কি। তো এটা হচ্ছে মোটামুটি শৈশব থেকে কৈশোর পর্যন্ত একটা জার্নির হাইলাইটস বলা যেতে পারে আর কি। ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পেরেছি। স্যার এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, যেটা যে স্যার আইটি থেকে শিফট হয়ে কেন স্যার প্রোগ্রামারই হতে হলো? কারণ অনেকে তো অনেক ধরনের, আপনার আরো অনেক অপশন ছিল বেছে নেবার জন্য, প্রোগ্রামিংটাই কেন আপনাকে মানে এটার দিকে ঝুঁকে নিয়ে গেল? প্রথমত অনেক ছোট ছোট কারণ ছিল, সেগুলো আমি আগে কখনো নোটিস করিনি। এখন হয়তো বলতে গেলে পিছনে তাকালে মনে হয় যাচ্ছে এই জায়গায় কিন্তু ভালো ছিল। যেমন আমি যখন আইপি তে বুয়েটে পড়াশোনা করছিলাম, তখন কিন্তু আমাদের কিছু সাবজেক্ট ছিল প্রোগ্রামিং রিলেটেড, খুব বেশি না, 2টা সাবজেক্ট ছিল। ওগুলোতে আমরা করছিলাম একদম আমি সিরিয়াসলি একটু পড়াশোনা করার চেষ্টা করছি। তো সেই হিসাবে ওই সাবজেক্ট গুলোতেও সিরিয়াসলি করার চেষ্টা করছিলাম। তো সেখানে কিছুটা ভালো ছিল, বাট এটা একটা সাবজেক্ট ছিল, ওটা নিয়ে অত সিরিয়াসলি চিন্তা করি না। ওই সেমিস্টার শেষ, ওই সাবজেক্টের কথা শেষ। তারপর আমরা যখন কাজ করতে চাই, একটা সময় পরে আমাদের একটা সফটওয়্যার বানানো লাগছিল একটা কোম্পানির জন্য। সেটাও নিজে কখনো করব এটা কখনো ভাবিই নাই, বরং আমরা আরেকজন জুনিয়রকে হায়ার করছি, স্টুডেন্ট, বুয়েটের একটা স্টুডেন্টকে হায়ার করছি। সে কাজ করতো, আমরা জাস্ট হচ্ছে কি করা লাগবে, কিভাবে করা লাগবে, কাজ করতেছি কিনা সেই জিনিসগুলো চেক করে ছেড়ে দিতাম। ইউএসএ তে মাস্টার্স করতে আসার পরে আমি একটা ইন্টার্ন করতে যাই একটা কোম্পানিতে। সেখানে বাংলাদেশে কিছু লেআউট রিলেটেড, প্রসেস ইমপ্রুভমেন্ট রিলেটেড কনসালটেন্সি করার কারণে আমার কিছু প্রসেস রিলেটেড ইমপ্রুভমেন্টের কিছু সাজেশন ছিল আর কি, বা ওখানে কিছু কাজ করে আসছে আমাদের ফ্রেন্ড সহ আর কি। তো সেই জিনিসগুলো কিছু রিকমেন্ডেশন আমি একটা কোম্পানিতে দেই আর কি, এখানে ইন্টার্ন করতে গিয়ে। তো সেখানে যখন দিতে দেই, তখন তারা তাদের সামহাও আমি 3-4টা রিকমেন্ডেশন দিই, তার মধ্যে একটা রিকমেন্ডেশন ওদের পছন্দ হয়। ওরা বললো ঠিক আছে, তোমাকে আমরা যে কাজের জন্য হায়ার করছি ওইটাতে না করে তুমি এই কাজটা, ইন্টার্নটা, আমাদের কয়েকজন ডেভেলপার আছে, তাদের ভিতরে একজন এই সিস্টেম গুলো ম্যানেজ করে, তার সাথে বসে বসে তুমি জিনিসগুলো করো এবং চেক টেক করে দেখো। কারণ সে তো ডেভেলপার, সে হয়তো প্রসেসের বিষয়টা ওভাবে বুঝবে না আর কি। তো আমার মোটামুটি একটা বড় অংশই ছিল ইন্টার্নের কাজ, যে ডেভেলপার পাশাপাশি বসা, তারপর টেস্ট করা সিস্টেমটা কাজ করতেছে কিনা, ডাটাগুলো নিতে পারতেছে কিনা, ইন্টিগ্রেশন ঠিক মতো হচ্ছে কিনা। তখন আমি একদম পাশে বসে বসে কিভাবে কোড করতেছে, সেও অনেক একটু কিছুটা ভালো ছিল, যাচ্ছে এই করতেছি গিয়ে তুমি দেখো ঠিক হচ্ছে কিনা, বা এখান থেকে দেখতেছি এটা করলে এটা হচ্ছে। তখন থেকে আমার অনেক বেশি আরো বেশি আগ্রহ জমে যায় যে না, এটা তো একটা জিনিস হতে পারে আর কি। সো এটা হচ্ছে ফাইনাল ডিসিশন মেক করার আগে, যেমন আমরা হয়তো একটা ডেমো দেখে ফেলছি, একটা প্রায় 3 মাস পুরোপুরি বলা যাবে না, শুরুর দিকে কিছুদিন ছিল ওই জিনিসগুলো ঠিকঠাক হওয়ার জন্য, ওই ডেভেলপার রেডি হওয়ার জন্য, বাট 3 মাসও কাছাকাছি বলা যেতে পারে। একটা ইন্টার্ন ওখানে করতে গিয়েই মনে হলো যে না, এটা একটা জিনিস ট্রাই করে দেখতে পারি। সো আগের ছোটখাটো জিনিসগুলো কখনো সিরিয়াসলি ভাবাই নাই, কিন্তু ইন্টার্নটা করার পরে, ওই সামারটা যখন আমি শেষ করতেছি, তখনই আমি মোটামুটি আরো কয়েকজন সিনিয়র ভাইয়াদের সাথে, ওই বাংলাদেশি সিনিয়র ভাইয়াদের সাথে কথা বলছি। তখন তারা কিছু সুবিধা অসুবিধা করলো, কিছু ফান্ডিং রিলেটেড কিছু চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ গুলোর কথা বললো। বিভিন্ন টাইপের, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে মাস্টার্স করতে গেলে পড়ালেখার প্রেশারের কিছু বিষয় থাকে, কারণ একটা সাবজেক্টে মাস্টার্স করবে ওরাই যারা ওই সাবজেক্টের অনার্স করে আসছে, তার মানে ওদের কিছু বেসিক নলেজ আছে আর কি। তো এই টাইপের কিছু চ্যালেঞ্জ ছিল, লাকিলি বেঁচে গেছি আর কি। স্যার বুঝতে পেরেছি। স্যার আমরা অনেকেই, তার মানে একটা নতুন কিছু আপনি শুরু করেছিলেন সেই ইন্টার্ন থেকে, সেই জিনিসটার প্রতি আসলে আপনি পার্মানেন্ট হয়ে গিয়েছেন, এরকম একটা বিষয়। তো স্যার আমাদের ক্ষেত্রে, আমরা যারা তরুণ সমাজ, আমাদের ক্ষেত্রে অনেক বেশি একটা জিনিস হয়, যেটা আমরা ঝোঁকের বশে একটা কিছু শুরু করেছি কিন্তু সেই জিনিসটা কন্টিনিউ করতে পারি না। সেক্ষেত্রে আসলে স্যার আমরা কিভাবে আমাদের মনোযোগটা ওই কেন্দ্রিক করে ধরে রেখে আমরা আমাদের জীবনে আগাতে পারি? প্রথম জিনিস হচ্ছে, যে কোনো একটা জিনিস আমরা যখন শুরু করব, অনেক জিনিস করলে আমরা হচ্ছে আমাদেরকে চেক করতে হবে আমাদের সামনে
যখন আমরা হচ্ছে স্পেশালি হচ্ছে একটু তরুণ তরুণের দিকে যাই স্কুল কলেজ, তখন আমরা দেখি আশেপাশে অনেক ফ্রেন্ডরা অনেক কুল কিছু করে আর কি। তো সেই কুল জিনিসগুলো আমরা আবার ট্রাই করি, যে আচ্ছা আমার অমুক ফ্রেন্ডটা কিছু একটা করছে, আমি এটা করবো এটা করবো, এই জিনিসগুলো ট্রাই করাটা দ্যাটস গুড। এরপরে ট্রাই করার পরে যদি ইন্টারেস্টিং মনে হয়, তখন ওই ফ্রেন্ডের সাথে মোস্ট অফ দ্য ফ্রেন্ড কিন্তু হেল্প করবে না, এটা এটা সামহাউ নেচার আর কি। তারা হয়তো আরে ধরে এগুলো কিছু না, এগুলা ফাও বা এটা সেটা মানে এনকারেজ করবে না। কিন্তু তোমাকে সেই অল্টারনেটিভ জায়গাটা খুঁজে বের করতে হবে যে আমি তার সাথে সাইলেন্টলি কম্পিট করব। তার মানে ও জানবে না যে আমি ওর সাথে কম্পিট করতেছি, কিন্তু ও কি করতেছে, ও কোথায় কি করতেছে, বা কোথায় সে ইনডাইরেক্টলি পোস্ট করতেছে, অথবা ওর কাছ থেকে না পারলে আরেকজনদের করে, কিন্তু ওর সাথে আমার একটা সাইলেন্ট কম্পিটিশন হবে, যেটা ও জানবে না, কেউই জানবে না, কিন্তু আমার মনের মধ্যে থাকবে ঠিক আছে ও এটা করছে, ঠিক আছে আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এটা করব। এবং এই রিলেটেড কমিউনিটি কোথায় আছে এখন ইদানিং কালে, ধরো কেউ একজন যদি গ্রাফিক ডিজাইনার হতে চায়, এটা একটা ফেসবুক গ্রুপ আছে। কেউ যদি হয়তো ফর এক্সাম্পল পেইন্টিং করতে চায়, সেই রিলেটেড গ্রুপ আছে। প্রোগ্রামিং রিলেটেড তো অবশ্যই অবশ্যই গ্রুপ আছে, বিভিন্ন ধরনের গ্রুপে আছে। সেগুলোর সাথে গিয়ে সেই এনভায়রনমেন্ট গুলো দেখবে এবং ইউটিউবটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করবে। কারণ হচ্ছে আমরা যত কিছু হইতে চাই, সেটা হোক ইঞ্জিনিয়ারিং, হয়তো আমরা কার ব্যাপারে ইনথুজিয়াস্ট হয়ে গেলাম যে আচ্ছা কারের ইঞ্জিন কিভাবে কাস্টমাইজ করা যায় এটা আমি শিখতে চাই, এটা কারো আগ্রহ হইতে পারে। অথবা আমি লেখালেখি করতে চাই, কন্টেন্ট রাইটিং করতে চাই, বা আমি মার্কেটার হইতে চাই, এরকম অনেক 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 অপশন, বা ফটোগ্রাফি করতে চাই। জাস্ট এটা ইউটিউবে সার্চ দিবে, একটা সিরিয়াস কমিটমেন্ট করবে যে ডেইলি আমি 2-3 ঘন্টা সময় এটার জন্য সলিড দিব। এবং এটা হচ্ছে প্রথমে কমিট করবে 4 দিন, যে আমি 4 দিন টানা 4 ঘন্টা করে সময় দিব। 1 মাস 2 মাসের চিন্তা করে লাভ নাই, ওগুলো হবে না। 4 দিন সেই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারতেছে কিনা। যদি ইউটিউবটাকে ইউটিলাইজ করে যে কোনো কিছু, সেটা প্রোগ্রামিং হোক, নন প্রোগ্রামিং হোক, আর্টিস্ট হোক, সবকিছু কিন্তু করে ফেলতে পারে। তো মেইন বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি, নিচের ভিতরে একটা ডিটারমিনেশন, এবং ইন্টারনাল একটা চ্যালেঞ্জ ফিল করা যে না ওরে আমি বিট করবো, যে সে আমাকে হেল্প করে নাই, ঠিক আছে ওরে আমি দেখে নিব। এই চাইলে তার নিজের ভিতর থেকে একটা তাড়না আসবে, একটা ইন্সপাইরেশন আসবে নিজের ভিতর থেকে, একটা আর রেগুলারিটি ইনফোর্স করার সিস্টেম আসবে। তো এই সাইলেন্ট কম্পিটিশন এবং ইউটিউবকে ইউটিলাইজ করা এবং 4 দিনের কমিটমেন্ট দেওয়া যায়, আমি 4 দিন 4 ঘন্টা করে সময় দেবো, এর বেশি না। 4 দিন হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করবো ওকে আমি আরো পার্সু করতে চাই, তাইলে আরো 4 দিন এক্সটেন্ড করবে। আর যদি মনে হয় যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা অনেক কিছুই হইতে পারে। আমি একসময় গিটার বাজাতে শিখতে গেছিলাম, কিন্তু 2-3 দিন করার পরে করতে পারিনি। তো এরকম সবার লাইফে অনেক কিছু আসবে, যে হয়তো আরেকজন দেখছে কুল যে গিটার বাজায়, তার মানে তার সাথে হয়তো অনেকেরই আগ্রহ জমে যায়, বা অনেকের সাথে অনেক কিছু লাইফে করে ফেলছে, গিটার বাজায় অনেকের মই বানাই ফেলছে, কিছু একটা করে ফেলছে, তো নিজেরও মনে হয় যে আমিও এটা করবো, কিন্তু 2 দিন পরে দেখা যাচ্ছে যে আমার আঙ্গুল ব্যথা করে আর করতে পারি না। সো দ্যাটস ফাইন, তুমি সবকিছু ট্রাই করলেই যে করতে হবে বিষয়টা এরকম না, বাট তোমাকে ট্রাই করতে হবে। 3-4 দিন ট্রাই করার পরে ইউ হ্যাভ টু মেক ডিসিশন যে আরো 4 দিন করতে চাই কিনা। আরো 4 দিন করার পরে না আমার নিজের ভিতরে তাড়না আছে, আরো 4 দিন আমি 4 ঘন্টা চ্যালেঞ্জটা নিতে পারি কিনা। এইভাবে ছোট ছোট স্টেপ করে যদি আগাইতে চাই, যে কোনো একটা লাইনে দেখা যাবে যে মজা পেয়ে পেয়েছে, অনেক দূর কন্টিনিউ করে ফেলছে, এবং এতেই কিছু একটা জিনিস দাঁড়ায় গেছে। স্যার বুঝতে পেরেছি। আমার বিশ্বাস যারা শুনছেন সবাই আমার এই প্রশ্নের জায়গাগুলো থেকে তাদের নিজেদের প্রশ্নগুলো বের করে নিচ্ছেন। স্যার আরেকটা ব্যাপার যে স্যার আপনি মোটামুটি সামাজিক মাধ্যমগুলোতে বেশ অ্যাক্টিভ থাকেন। তো স্যার আমাদের ক্ষেত্রে যা হয়, আমরা অ্যাক্টিভ থাকি বলতে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি, প্রচুর সময় নষ্ট করি। তো স্যার এই স্ক্রলিং এর ব্যাপারগুলো থেকে বের হয়ে সময়টাকে কাজে লাগানোর ক্ষেত্রে যদি স্যার একটা রুটিন আপনার কাছে জানতে চাওয়া হয় যে স্যার কিভাবে মেনটেন করব, তাহলে স্যার সেটা কি হবে? স্কুলটাকে হচ্ছে চেঞ্জ করার দরকার নাই, মানে স্কুল করো কোনো সমস্যা নেই, স্কুল করতে মন চায়, কিন্তু কাদের পোস্ট স্ক্রল করবা সেটা চেঞ্জ করে দাও। তার মানে হচ্ছে যে ফ্রেন্ড হচ্ছে খুব বেশি মিম দিচ্ছে, খুব বেশি সিনেমা নাটক বা নিউজ শেয়ার দিচ্ছে, তাকে আনফলো করে দাও। আবার তুমি যেই লাইনে কাজ করতে চাও সেই লাইনে যদি কাউকে তুমি ফলো করতে চাও, তাকে গিয়ে ফলো করো বা সিফাস দিয়ে রাখো। যত কেউ যদি প্রোগ্রামিং এ ভালো করতে চায়, তাহলে সে হয়তো হাসিন হায়দার আছে, বা জুলকার নাইনকে তোমরা চিনতে পারো, বা এই রিলেটেড আরো কয়েকজন মানুষ আছে, তামিম শাহরিয়ার সুবিন আমাদের সবার প্রিয় এবং প্রোগ্রামিং রিলেটেড একজন খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব, মুনির হাসান স্যার আছেন। মানে প্রোগ্রামিং রিলেটেড কিছু লোকজনকে যদি ফলো করি, এবং যারা খুব হয়তো মিম টিম এটা সেটা দিচ্ছে, তাদেরকে আনফলো করে ফেলি, তাহলে আমি হোম পেজে স্ক্রল করি, কোনো সমস্যা নেই। এবার আমার কাছে জ্ঞানের জিনিস আসবে, বা কোনো একজন স্যার হয়তো ইংলিশ শেখাচ্ছেন, বা হয়তো আমরা অনেকে মুনজেরিনকে চিনতে পারি, মুনজেরিন আপু, সে হচ্ছে ইংলিশ রিলেটেড ভিডিও পোস্ট করে, বা এই রিলেটেড আরো কয়েকজন আছে, তাদেরকে আমরা যদি হচ্ছে ফলো করি,
সি ফার্স্ট দিয়ে রাখি, তাহলে আমি স্ক্রোল করি, কোনো সমস্যা নাই, এখন আমার কাছে জ্ঞানের জিনিস আসবে। সো সোশ্যাল মিডিয়ার টাইমটা আসলে ওয়েস্টেজ হবে না, তখন এটা ইউটিলাইজড হবে। সো স্ক্রোল করার অভ্যাস চেঞ্জ করার দরকার নাই, কি স্ক্রোল করবা সেটা চেঞ্জ করে ফেলো, তো তাইলেই মোটামুটি জিনিসটা ইফেক্টিভ হবে। এখান থেকে তুমি অনেক কিছু শিখে ফেলতে পারবা। আচ্ছা, আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি না, সম্ভবত তোমার মাইকটা মিউট করা। আচ্ছা, আমরা মহাজন মিমকে শুনতে পাচ্ছি না। তো আপনি কি আনমিউট হতে পেরেছেন মহাজবিন মিম? আচ্ছা, আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে একটু জগন্নাথ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে ভাইয়া এখানে অডিয়েন্সের মধ্যে অনেকেই হ্যান্ড রেজ করেছেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং চ্যাট বক্সে অনেক প্রশ্ন এসেছে ভাইয়া। তো আমরা যদি অডিয়েন্সদের প্রশ্ন সরাসরি অডিও কিছু প্রশ্ন নিব এবং চ্যাট বক্স থেকে কিছু প্রশ্ন নিব, আমরা কতক্ষণ কন্টিনিউ করতে পারি ভাইয়া, যদি আপনি বলেন? বেস্ট হয় যদি হচ্ছে আমরা আরো হয়তো 30 মিনিট কন্টিনিউ করি আর কি। আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, তাহলে আমরা 30 মিনিটে আমাদের অডিয়েন্সদের মধ্য থেকে আমরা 3 থেকে 5টা প্রশ্ন নেব এবং আমরা চ্যাট বক্স থেকে কিছু প্রশ্ন নেব। তো প্রথমে আমরা অডিয়েন্সদের মধ্য থেকে হ্যান্ড রেজ করেছেন একজন ওমর ফারুক। ওমর ফারুককে আমি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, আনমিউট করে প্রশ্নটি করুন ওমর ফারুক। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি এমনি প্রোগ্রাম হিরোতে কোর্স করছিলাম আর কি, যে এরিয়া স্টার্ট পেয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম, আমি তো মানে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করলেও আমার ইচ্ছা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে কিছু পড়তে। তো এখন তো তেমন একটা সুযোগ নাই পড়ার জন্য, কিন্তু নিজে নিজে চেষ্টা করলে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া যাবে? মানে এমন রিসোর্স কি আছে ইউটিউব বা অন্য কোনো কোর্স এরকম? হ্যাঁ, অবশ্যই আছে, এবং এটা পসিবল। ম্যাথমেটিক্স কিন্তু অনেক প্রোগ্রামিং এর খুব ক্লোজ একটা সাবজেক্ট, এবং প্রোগ্রামিং এর একটু ভালো অ্যালগোরিদম যে জিনিসগুলো আমরা বলি সেগুলোর কিন্তু সোর্স হচ্ছে মোস্টলি ম্যাথমেটিক্স থেকে আসে আর কি। তো কেউ যদি ম্যাথ ভালো করে বুঝে, ম্যাথে মোটামুটি ভালো করে, এবং এর পাশাপাশি কিছুটা প্রোগ্রামিং করার চেষ্টা করে, সেটা কিন্তু পসিবল। এবং ইউনিভার্সিটি ওয়াইজ একটা সুযোগ আছে, যেমন হয়তো শাহজালালের একজন স্টুডেন্ট রিসেন্টলি হচ্ছে ব্রেন স্টেশন 23 জয়েন করছে, সেও কিন্তু ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, কিন্তু ম্যাথের পাশাপাশি সে নিজে কিছু প্রোগ্রামিং করতো, নিজে নিজে করা শুরু করতো। তো শুধুমাত্র ম্যাথ ব্যাকগ্রাউন্ড না, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকেও পসিবল, বাট ইটস নট লাইক আমি গেলাম আর ফুরফুর করে পরের দিন হয়ে গেল, বিষয়টা এরকম হবে না। তবে আমি যতটুকু আমার ধারণা অনুসারে, যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে তাদের 10% মতো লোকজন, আমি বলতেছি কত পার্সেন্ট, 10% কাছাকাছি হচ্ছে তারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড। সো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে প্রোগ্রামিং এর জগতে চলে আসা অবশ্যই পসিবল, কিন্তু দুটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যারা সিএসসি তে পড়ে তাদের কিছু নলেজ বা স্কিল তৈরি হয়ে যায় সিএসসি যদি তারা ভালোভাবে পড়ে থাকে আর কি। তো সিএসসি জিনিসগুলো যদি ভালোভাবে পড়ে থাকে, এই রিলেটেড এমন কোনো সাবজেক্ট নাই। সিএসসির কোর ফান্ডামেন্টাল যে কোর্সগুলো আছে, হয়তো বেসিক প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, বা এর পাশাপাশি হয়তো ডাটাবেস, এই রিলেটেড সব কোর্সই যদি সার্চ দিই, আজ থেকে হয়তো 10-12 বছর আগেও আমি কিন্তু ইন্ডিয়ান আইআইটির লেকচার গুলো পুরোপুরি ইউটিউবে পাওয়া যেত, তখন দেখছি। ইদানিংকালে আমি চেক করি নাই, যেহেতু আমার দরকার পড়ে নাই, বাট আমি নিশ্চিত যে ওখানে সার্চ দিলে ফুল লেকচার অবশ্যই পাওয়া যাবে। আর এছাড়া ইংলিশ অনেকগুলো আছে, এমআইটি বা হার্ভার্ডের লেকচার কিন্তু ইজিলি পাওয়া যায়, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। সো রিসোর্স অবশ্যই অ্যাভেলেবল, ইউটিউবেই পসিবল, এবং নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও পসিবল, বাট ইট নট বি লাইক ইজি মিনস হচ্ছে আমি বসলাম আর 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে হচ্ছে আমি আর একজন প্রোগ্রামার হয়ে গেলাম। ইটস এ জার্নি, যে জার্নিটা দিতে হবে। হয়তো তুমি যদি নিজে নিজে করো, কতটুকু সময় দিয়ে করতেছো সেটার উপর ডিপেন্ড করবে। কেউ যদি খুব বেশি সিরিয়াসলি 8-10 ঘন্টা সময় দেয়, তাহলে তার জন্য হয়তো 1 বছরের কাছাকাছি সময় করে ফেলতে পারে আর কি। কারো একটু কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে তার লার্নিং এবিলিটি, তার হয়তো সিরিয়াসনেস, এবং তার হয়তো মেবি তার একটু হচ্ছে মেবি তার ইন্টেলেকচুয়াল এবিলিটি বা এগুলোর উপর কিছু ডিপেন্ড করবে। বাট নন সিএসসি ব্যাকগ্রাউন্ড ইন জেনারেল ভাবে পসিবল থ্রু হার্ড ওয়ার্ক। আচ্ছা ভাইয়া, আমাদের চ্যাট বক্সে একটা প্রশ্ন এসেছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে
যে কিভাবে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার ধীরে ধীরে তার ক্যারিয়ারকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে নিয়ে যেতে পারে, তার সামনের পথ চলাটা কেমন হওয়া উচিত? আচ্ছা, তো একজন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার ক্ষেত্রে চাচ্ছে আর কি। তো প্রথমত যে জিনিসগুলো সেটা হচ্ছে আগের প্রশ্নের উত্তরের কাছাকাছি জিনিসগুলোই, সেখানে তাকে হচ্ছে ব্যাক এন্ডের কোন জিনিসগুলোতে তাকে একটু ফোকাস করতে হবে সেই জিনিসটার দিকে একটু খেয়াল করতে হবে যে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্টস লাগে। তো সাধারণত আমি যতটুকু জানি সেই হিসেবে করতে গেলেন প্রথমত তাকে চিন্তা করতে হবে যে আচ্ছা, আমি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের দিকে যে যাবো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাবো, আমি হয়তো কোন রাস্তা ধরে যাব। হতে পারে নোড একটা ইজিয়ার অপশন, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেহেতু ফ্রন্ট এন্ড, সে জাভাস্ক্রিপ্ট ধরলাম মোটামুটি জানে, সেই জন্য তার জন্য নোড একটা ইজিয়ার অপশন, কারণ তার অনেক কিছু চেঞ্জ করা লাগবে না। সে চাইলে অন্য কিছু একটা চুজ করতে পারে, পাইথন হইতে পারে, জাভা হইতে পারে, অথবা পিএইচপি হইতে পারে, বাংলাদেশ মার্কেটের দিকে চিন্তা করলে। আর খুব বেশি চিন্তা করলে ASP.NET হইতে পারে আর কি, .NET হইতে পারে, ASP.NET না .NET হইতে পারে, ভালো কথা। তবে সেই ল্যাঙ্গুয়েজে যাওয়ার সাথে সাথে তাকে আরো কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে বেসিক কিছু ডাটা স্ট্রাকচার তাকে ধরে ফেলতে হবে আর কি, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি। আমি একটু পর্যন্ত জানলো মোটামুটি চলে, ট্রি এর কতগুলো ভেরিয়েশন আছে, এই 4-5টা ভেরিয়েশন গুলো একটু শিখতে হবে। তাকে কিছুটা অ্যালগোরিদম দিতে হবে, মানে বাইনারি সার্চ রিলেটেড তো আছেই, এর পাশাপাশি কিছু সর্টিং অ্যালগোরিদম, এছাড়া আরো 2-4টা কিছু অ্যালগোরিদম তাকে একটু কমফোর্টেবল হইতে হবে, টাইম কমপ্লেক্সিটির বিষয়গুলো কিছুটা জানতে হবে। এবং যদি সম্ভব হয় সে কোনো একটা সাইটে গিয়ে, সেটা হইতে পারে হ্যাকার র্যাঙ্ক, লিড কোড, অথবা সেখানে কোথাও না গেলেও হয়তো কিছু প্রবলেম সলভিং করবে, যে সুবিন ভাইয়ের একটা বই আছে প্রোগ্রামিং এর 52টা প্রবলেম, তার মানে এই প্রবলেম গুলো সলভ করলো। তারপরে ব্যাক এন্ড রিলেটেড আরো একটা জিনিস অ্যালগোরিদম শেষ করার পর সে ডাটাবেস সম্পর্কে কিছুটা জানলো। সেটা হইতে পারে যে নোড রিলেটেড গেলে আমি সাধারণত মঙ্গোডিবি কে রিকমেন্ড করি, আর নোড রিলেটেড না হইলে সে মাই এসকিউএল কে চোখ বন্ধ করে আমি রিকমেন্ড করি। এখানে কিভাবে ডাটা টেবিল তৈরি করতে হয়, কিভাবে আরো ডিটেইল আরো কতগুলো স্টেপ আছে নরমালাইজেশন রিলেটেড, ওই রিলেটেড জিনিসগুলো কিছুটা সে দেখবে। দেখার পরে এপিআই তৈরি করা শুরু করবে, 2-3-4টা ওয়েবসাইটের জন্য এপিআই তৈরি করবে। এপিআই গুলোকে কিছুটা পারফরমেন্স একটু ভালো করার জন্য কিছু সিকিউর করার চেষ্টা করবে। এর পাশাপাশি ব্যাক এন্ডে আরো 2-3টা জিনিস চলে আসবে, হয়তো ফাইল সিস্টেম কিভাবে হ্যান্ডেল করতে হয়, মাল্টি থ্রেডিং রিলেটেড কিছু কিভাবে করতে হয়, মেবি ব্যাক এন্ডের ইউনিট টেস্টিং কিভাবে করতে হয়। মোটামুটি এইরকম একটা আউটলাইন মোটামুটি করলেই একজন মোটামুটি আমার কাছে মনে হয় যে ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জার্নিটা শুরু করে ফেলতে পারবে। সে এক্সপার্ট হয়ে যাবে না, কিন্তু দিস ইজ কাইন্ড অফ লাইক এ রিজনেবল টু স্টার্ট। ধন্যবাদ ভাইয়া। এই মুহূর্তে আমরা অডিয়েন্সদের কাছ থেকে একটা প্রশ্ন নিব। মেহরুন জাভেদ হ্যান্ড রেজ করেছেন। মেহরুন জাভেদকে আমি আনমিউট করার অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। স্যার, আমি ঝংকার মাহমুদ স্যারকে সরাসরি প্রশ্ন করছি, একজন লেখকের কি কি গুণাবলী হওয়া উচিত? স্যার, আরেকটা প্রশ্ন, সেটা অনেকটা আমার কাছে মনে হয় কফির মতো, ঝংকার মানেটা কি স্যার? আচ্ছা, ধন্যবাদ স্যার। ঝংকার মানে হচ্ছে হ্যাঁ, ঝংকার মানে হচ্ছে সাউন্ড অফ মিউজিক আর কি। সুরের ঝংকার নামের একটা জিনিস আছে, অথবা হচ্ছে ঝংকার বিটস নামে একটা হিন্দি সিনেমাও আছে, সেটা দেখলে বোঝা যেতে পারে। এবং কলকাতার একটা অনেক আগে একটা অডিও রেকর্ডিং, বাংলাদেশে যেমন হচ্ছে সাউন্ড টেক বা আরেকটা কি যেন আছে, সেই টাইপের একটা অডিও রেকর্ডিং হাউস ছিল, ঝংকার রেকর্ডিং হাউস। যাই হোক, এটা হচ্ছে সাউন্ড অফ মিউজিক, এবং এই নামটা আমার আব্বু খুঁজে বের করছে রবীন্দ্রনাথের শেষের কবিতার কোনো একটা কবিতা থেকে আর কি। তো সেখান থেকে অনেক ঘাটাঘাটি করে খুঁজে পাইছে। যাই হোক, ওই নামের দিকে আমরা না যাই। একজন লেখকের গুণাবলী আসলে প্রথমত হচ্ছে মেবি অনেকগুলো জিনিস হচ্ছে জোর করে কোয়ালিফিকেশন নিয়ে আসা, অথবা চেষ্টা করা আর কি। তবে লেখক হিসেবে আমি আসলে সাধারণভাবে আমরা যাদেরকে লেখক মনে করি, আমি সেই অর্থে লেখক না। আমি হচ্ছে নিজের সাইপাস গুলো বলে দেই নিজের মতো করে। তো সেই হিসেবে আমাকে লেখক বলা যাবে না। লেখক রিলেটেড গুণাবলী সম্পর্কে আমার যে উত্তর, সেটাকে নেওয়াটাকে আমি রিকমেন্ড করব না। তারপর যেহেতু প্রশ্নটা করা হয়েছে, সেজন্য বলতেছি, প্রথমত একজন লেখক প্রথমত তার নিজের দৃষ্টিভঙ্গি, নিজের থিঙ্কিং নিজেকে প্রথমত প্রকাশ করবে তার লেখনীর দ্বারা, তাইলে লেখাটা তার জন্য অনেক বেশি নেচারাল হয়ে যাবে। এবং করতে করতে গেলে যখন নিজের থিঙ্কিংটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য, তখন তাকে কিছু বই পড়তে হবে। বই পড়লে তখন তার থিঙ্কিং এর গ্রোথ হবে, অথবা ব্লেন্ড হবে, এবং অন্য পার্সপেক্টিভ গুলো আসবে। এবং তাকে হচ্ছে যখন এই পার্সপেক্টিভ গুলো আসবে, তখন তাকে আরেকটু কিছু যেটা করতে হবে, সেটা হচ্ছে অবজার্ভ করতে হবে। অর্থাৎ অবজার্ভ করতে করতে একটা সময় সে হচ্ছে পার্সোনালিটিটাকে কিছুটা
অ্যাডাপ্ট করতে পারবে, এই টাইপের একটা বিষয় আর কি। হয়তো এটা খুব ভালো একটা জিনিস হচ্ছে যে ধরো আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে হুমায়ুন আহমেদ তো হিমু বা ওই ছোট জমিদার বা এটা সেটা করছে, এটা আসলে হুমায়ুন আহমেদের পার্সোনালিটির একটা পার্টকে সে ফোকাস করে হিমু বানাইছে। তার পার্টস, এটা আমার ধারণা, আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কখনো কথা বলি না, জানি না, এটা আমার একজন অল্প কয়েকটা ওনার বই পড়ছি বলে আমার ধারণা ওনার থিঙ্কিং এর একটা পার্সোনালিটি অংশটাকে উনি একটু বেশি ফোকাস করে হিমুটাকে তৈরি করছে। ওনার পার্সোনালিটি বা ওনার থিঙ্কিং এর একটা অংশটাকে তৈরি করে উনি আরো কিছু ক্যারেক্টার তৈরি করছে আর কি। তো একজন লেখক যখন তার নিজেকে প্রকাশ করবে, নিজের চারপাশটাকে কিছুটা অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, তাহলে এক একটা সাইড থেকে তার একটা জগৎ তৈরি হবে, সেই জগৎটা দিয়ে সে একটা একটা জনরা তৈরি করবে আর কি। এবং এর পাশাপাশি হচ্ছে তাকে বই পড়তে হবে প্রচুর, এবং আমরা যে কোনো একটা সায়েন্স ফিকশন হোক, নন সায়েন্স ফিকশনও যদি পড়ি, হুমায়ুন আহমেদের 2-3টা বই বা মিসির আলী সিরিজের 1-2টা বই পড়লে বোঝা যাবে যে সে কি পরিমাণ অহরহ বইয়ের রেফারেন্স দিচ্ছে আর কি, এবং কিভাবে সে লাইনগুলোকে কনস্ট্রাক্ট করতেছে, কিছু রেফারেন্স দিচ্ছে আর কি। সো বই না পড়ে কোনো অবস্থাতে সেটা সম্ভব না আর কি। এবং সে প্রচুর বই পড়তো, প্রচুর সিনেমা দেখতো, এবং তার পার্সোনালিটি অংশটাকে ওই জায়গা দিয়ে হচ্ছে একটা 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 ওপেনিং তৈরি করতে বলে এটা আমার ধারণা। আই কুড বি কমপ্লিটলি রং, বাট এই রিকোয়ারমেন্টস গুলোকে আমি বলবো, এবং লিখতে হবে, লিখতে 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 গেলেই হচ্ছে তার জিনিসটা আসবে, যাতে হচ্ছে যত বেশি লিখবে, যত বেশি প্রকাশ করবে এবং যত বেশি রিস্ক নেবে। আমরা অনেকেই জানি না যে হয়তো হুমায়ুন আহমেদ প্রচুর হচ্ছে উম্মাদ এবং বিভিন্ন ম্যাগাজিনে লিখছে, যে লেখাগুলো আমরা আসলে ঠিকমতো পড়েও দেখি না, এবং যেগুলো আসলে অত ভালো লেখাও হয় না একজন পাঠক হিসেবে আমি মনে করি আর কি, আমার অত ভালো লাগে নাই। কিন্তু সে বিভিন্ন ভ্যারাইটিতে লিখে গেছে, যে কটা খুব ভালো হয়েছে সেগুলো খুব ভালোভাবে আমরা জানি, আবার অনেকগুলা বই হয়তো আমরা ঠিক মতো দেখিও না আর কি। যাই হোক, আমি এটা একটা লম্বা অ্যান্সার দিয়ে দিচ্ছি। ফাইনাল কথা হচ্ছে যে মানে যারা আসলে সিরিয়াস লেখক তারা এই অ্যান্সারটা তো ভালো দিতে পারবে, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব অতটুকু বলার চেষ্টা করছি। জি ধন্যবাদ ভাইয়া। আসলে চ্যাট বক্সে সবচেয়ে বেশি একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যারা অ্যাবসলিউট বিগিনার, তারা যখন প্রোগ্রামিং এর দিকে এগোয় তখন তারা কনফিউজ থাকে যে তারা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবে। অনেকেই সি সাজেশন করে, কেউ আবার পাইথন, কেউ জাভাস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বিগিনার যারা, তাদের জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজটার দিকে স্টার্ট আপ করতে বলবেন, শুরু করতে বলবেন? আর এই প্রশ্নের কম্বাইন প্রশ্ন আরেকটা হচ্ছে যে আজ থেকে 10 বছর পরে বা 5 বছর পরে কোন ল্যাঙ্গুয়েজের চাহিদা থাকবে, বেশি থাকবে? এইরকম একটা প্রশ্ন আসতেছে অনেক বেশি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সো এইটা যদি আমি জিজ্ঞেস করি যে আজ থেকে 10 বছর পরে আমি কোন রুমে ঘুমাবো, এটা আমি এখন ডিসাইড করাটা খুবই ডিফিকাল্ট। যে আমি আসলে আমার এই বাসায় থাকবো, না বাসা চেঞ্জ করে ফেলবো, এই শহর চেঞ্জ করে ফেলবো, এই হলে যাব, মেসে যাব, কোথায় যাব, এটা আসলে ডিসাইড করাটা খুবই ডিফিকাল্ট, চিন্তা করাটা একদমই বোকামে। সো কোন ল্যাঙ্গুয়েজ 10 বছর পরে হবে, আমি শুধু প্রোগ্রামিং না, যে কোনো লাইনে এমন কিছু আমি মোটামুটি করতে পারবো না যেটা আমার 10 বছর পর্যন্ত গ্যারান্টি দিবে কেরিয়ার। এমনকি একজন যদি ব্যাংকারও এখন হয়তো যেই সিস্টেমে যে প্রসেসে ব্যাংকিং করে, কিছুদিন পর হয়তো ব্যাংকিং সিস্টেমটাও চেঞ্জ হয়ে যেতে পারে। একজন ডাক্তার আজ থেকে 5-7 বছর আগে যেভাবে প্র্যাকটিস করতো, আমাদের করোনা চলে আসার কারণে তাদের প্র্যাকটিস সিস্টেম, থিঙ্কিং, নলেজ সবকিছু চেঞ্জ করা লাগছে, অ্যাডাপ্ট করা লাগছে। নচেত ডাক্তারের জীবন নিয়েই টানাটানি, অন্য সাধারণ মানুষ তো দূরেই থাকুক আর কি। তো কোনো একটা প্রফেশন নাই, রিজনেবল কোনো প্রফেশন নাই যেখানে আমি একটা জিনিস শিখে 10 বছর 20 বছর চালাই নিতে পারবো। আজ থেকে 20 বছর আগে ছিল একজন অ্যাকাউন্টেন্ট যদি হচ্ছে ঠিক ভালো অ্যাকাউন্টেন্ট হইতো, সেটা দিয়ে উনি 20-30-40 বছর চালাই নিয়ে আসতে পারতো। কিন্তু এখন টেকনোলজি বা নলেজ বা রিকোয়ারমেন্টস গুলো এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে 10 বছরের জন্য আমি সিকিউর করবো, বিষয়টা এরকম না। এবং কোন ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে শিখবো, সেটার অ্যান্সারটা অনেকটা এরকম হয়ে যায় যে দুনিয়াতে একজন শিশু আসছে, সেই শিশুটা হয়তো জন্মগ্রহণ করছে ফ্রান্সে, এখন তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে সে কথা বলতে শিখতে হবে। সে কি চায়নায় গিয়ে চিঙ্কুদের ভাষা শিখবে, নাকি হয়তো শ্রীলঙ্কায় গিয়ে হচ্ছে লঙ্কান ভাষা শিখবে, নাকি বাংলাদেশে সে বাংলা ভাষা শিখবে আর কি। সো এটার আসলে আলটিমেটলি লং টার্মে কোনো ইম্প্যাক্ট নাই। তোমার কাছে যে হাতের কাছে যে অপশন আছে সেই অপশন করো। কেউ যদি তোমাকে বলে যে এটা শিখো, এটা শেখা শুরু করে দাও, ভালো লাগলে কন্টিনিউ করো, ভালো না লাগলে অন্য আরেকটা ধরো। সিম্পল হিসাব হচ্ছে এটা। সি বলছে ঠিক আছে 4-5 দিন শিখো না, কি হয়েছে? তোমার তো আর এমন কোনো তাড়া নাই যে আজকে শিখে আজকে তোমাকে শেষ করতে হবে, না হলে তোমার ধরো ফ্যামিলি বলে দিছে এটা যদি কালকের মধ্যে শিখে না করতে পারো তোমার সারা জীবন আর বিয়ে দিব না, এরকম তো ফ্যামিলি বলে নাই। সো তো টেনশন করার তো কোনো দরকার নাই। সামনে যেটা বলছে, একজন বলছে পিএসসি ভালো, ঠিক আছে ভাই পিএসসি ভালো, শুরু করে দেই, ভালো লাগলে কন্টিনিউ করো, না ভালো লাগলে আরেকজন মনে হচ্ছে ভালো লাগতেছে না, আর কি অপশন আছে, ঠিক আছে আর কি অপশন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে 1 সপ্তাহ চালাই। এইভাবে তুমি যদি
মানে অ্যাটলিস্ট একটা রোডের মধ্যে থাকো, তাইলে কি হবে, কিছু না কিছু একটা সময় দেখবে যে কোনো একটা জিনিস অনেক লম্বা সময় চলে গেছে, ওটাতে তুমি কিছুটা শিখে ফেলছো। এবং দের ইজ নো রাইট অ্যান্ড রং, সবকিছু যেহেতু মার্কেটে আছে এবং সবগুলা ল্যাঙ্গুয়েজ মোটামুটি 20-25 বছর ধরে বা অ্যাটলিস্ট 15 বছরের বেশি সময় ধরে আছে, তো যেহেতু এটা 15-20 বছর ধরে সময় আছে, তার মানে সব লাইনে কিছু না কিছু করার অপশন আছে আর কি। তো স্টার্ট সামথিং। আর তারপর যদি মনে হয় যে ভাই আপনি একটা বলে দেন, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিই চোখ বন্ধ করে পাইথন শুরু করো, এটা তোমার জন্য বেস্ট, আজীবনের জন্য তোমার পাইথনই লাগবে, এছাড়া তুমি সারা জিন্দেগিতে আর কিছু শিখবে না, সেই চিন্তা যদি করো তাহলে আসলে প্রোগ্রামিং শেখার দরকার নাই আর কি। প্রোগ্রামিং শিখতে হবে এরকম একটা বিষয় যে আমি একটা জিনিস শিখতেছি, আমি কন্টিনিউয়াস, সামনে যা আসবে সেটা চেষ্টা করবো, ভালো লাগলে কন্টিনিউ করবো, না করলে চেঞ্জ করবো, এই মাইন্ডসেটটা যদি রাখো তাহলে করতে পারো আর কি। ধন্যবাদ ভাইয়া। আমাদের অডিয়েন্সের মধ্যে একটা প্রশ্ন নেই আমরা, রুকাইয়া তামান্না, রুকাইয়া তাসনিমকে আমি আনমিউট করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। তো আমার ঝঙ্কার ভাইয়ের কাছে প্রশ্ন যে আমি কিভাবে 1 মাসের মধ্যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে টাকা ইনকাম করতে পারবো, কারণ আমার আব্বু মারা গিয়েছে, তো আমার ফ্যামিলি অনেক খারাপ অবস্থা, এই জন্য। 1 মাসের মধ্যে প্রোগ্রামিং করে টাকা ইনকাম করাটা আসলে ডিফিকাল্ট। আমি তোমার সিচুয়েশনটা বুঝতেছি, অনেক খুবই টাফ একটা সিচুয়েশন, এবং একজন ফ্যামিলি মেম্বার হিসেবে তুমি কিছুটা কন্ট্রিবিউট করতে চাচ্ছ, এটা ডেফিনেটলি খুবই মানে সিচুয়েশন অনুসারে তুমি চেষ্টা করতেছো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, খুবই একটা ট্রাজিক সময় দিয়ে তোমরা যাচ্ছ। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি 1 মাসের মধ্যে প্রোগ্রামিং শিখে টাকা আর্ন করার মতো লেভেলে যাওয়াটা আসলে পসিবল হবে না। সেক্ষেত্রে আমি তোমাকে রিকমেন্ড করব, আমি যদি আমার ক্ষুদ্র নলেজ দিয়ে রিকমেন্ড করব, তোমার যদি অন্য কিছু দিয়ে অল্প পরিমাণ ইনকাম করা কোনো একটা, যদি তোমার কাছে মনে হয় যে না আমার আসলেই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেই হবে না, ফ্যামিলি একদম চলতে পারতেছে না, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব তুমি যদি অন্য কিছুতে করতে পারো, যেমন ধরো হয়তো কন্টেন্ট রাইটিং, তোমার যদি হয়তো কোনো একটা ব্লগ লিখতে ভালো লাগে, তাহলে তুমি কন্টেন্ট রাইটিং এর কিছু গ্রুপ আছে বা বিভিন্ন জায়গায় আছে, অথবা বিভিন্ন পত্রিকা, ধরো তুমি 20টা অনলাইন পত্রিকা সিলেক্ট করো, সেখানে তুমি একটা আর্টিকেল লিখে লিখে ওদেরকে সাপ্লাই দাও যে আচ্ছা আমি এরকম লিখতে পারি, তোমাদের কোনো কাজ থাকলে আমাকে দিও। এরকম ফ্রি 1-2টা কাজ করলে তুমি হয়তো কন্টেন্ট রাইটিং, মানে এগুলো পে করবে একটু কম, কিন্তু অনেক ক্ষেত্রে ওরা যদি ভালো লাগে প্রত্যেকটা লেখার জন্য 200-250, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 300-400 টাকাও দেয় ভালো লেখা হলে আর কি। তো সেই টাইপের কিছু একটা করাটাকে আমি পার্সোনালি রিকমেন্ড করবো। বা তোমার অলরেডি কোনো একটা স্কিল আছে যেটা তুমি হয়তো নোটিস করছো অথবা করো নাই, সেগুলোর ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আর কি। প্রোগ্রামিং শিখে আসলে 1 মাসে বলা যায় না, কেউ যদি সিরিয়াসলি কন্টিনিউয়াসলি 8 থেকে 10 ঘন্টা করে সময় দেয়, সিনসিয়ারলি সময় দেয়, তাহলে দেয়ার ইজ এ 30-40% চান্স, 30-40% চান্স দেয় 1 বছর পরে সে কিছু কামাইতে পারবে। 30-40% চান্স, দেয়ার ইজ নো গ্যারান্টি। তো তুমি যদি হচ্ছে প্রোগ্রামিং একটু কাইন্ড অফ লাইক একটা স্কিল সেটের বিষয়, এবং আরো অনেকেই শিখে আসতেছে যারা হয়তো অনেকের সাথে তোমাকে কম্পিট করতে হবে আর কি, এই টাইপের একটা বিষয় আছে। আর অন্য কিছু লোকজন কিছু জিনিস কমিট করে, ওইটা কারো কারো ক্ষেত্রে পসিবল হয়। আমি বলবো আমার ধারণা মতে 10%, সেটা হচ্ছে ধরো হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট ডেভেলপ করা শিখে তারপরে হচ্ছে মার্কেট প্লেসে হয়তো ওদেরকে প্রোফাইলটাকে তৈরি করে। বাট আমার ধারণা এই সাকসেস রেটটা হচ্ছে মেবি 10% বা তারও কম, যারা আসলে খুব সিরিয়াসলি 1 মাসের মধ্যে ওয়ার্ডপ্রেস শিখলো, মার্কেট প্লেসে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার কিছু চ্যালেঞ্জ থাকে, ওখানে প্রচুর বিডিং করতে হয়, এবং 1 মাসের মধ্যে ওখান থেকে ইনকাম করা যাবে, এইটার ক্ষেত্রে আমি পজিটিভ জিনিস বলবো না। তোমার যদি চ্যালেঞ্জটা নিতে মন চায়, দেখতে মন চায়, তুমি দেখতে পারো, আমি সেখানে ডিসকারেজ করবো না, বাট ওইটা তুমি আশা করো না যে 1 মাসের মধ্যে ইনকামটা হয়েই যাবে আর কি, তাইলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার চান্স থাকবে। সো এই বয়সে তুমি একটু হয়তো তোমার আম্মুর সাথে বা কারোর সাথে কথা বলো যে কতটা ক্রিটিক্যাল ইনকাম করাটা, যদি মনে হয় বেশি ক্রিটিক্যাল, তাহলে তুমি আরো কিছু, যেটা আমি বলতেছিলাম যে এটা করা, বা হয়তো তুমি যদি কিছু ছোটখাটো করে ইউটিউবে থাম্বনেল কিভাবে বানাইতে হয় এটা শিখতে পারো, কোনো একটা বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ করলে অনেকগুলো ইউটিউব চ্যানেল থেকে যারা থাম্বনেল ভালো না, ওদেরকে বলে যে থাম্বনেল বানাই দিব, প্রত্যেকটা থাম্বনেলের জন্য আমাকে 100 টাকা করে দিলেন, প্রথম শুরু করলা ওইভাবে আর কি। তাহলে তোমার লো লেভেল স্কিল যেটা তুমি শর্ট টাইমের মধ্যে অ্যাকোয়ার করে ওটা থেকে তুমি অল্প অ্যামাউন্ট ইনকাম করতে পারবা। এর পাশাপাশি যদি তোমার সময় থাকে তখন তুমি প্রোগ্রামিংটা পার্সু করলা, টার্গেট থাকবে যে মোটামুটি 1 বছরের কাছাকাছি আমি সিরিয়াসলি যদি লেগে থাকি তাইলে কিছু হওয়ার চান্স হচ্ছে কত পার্সেন্ট, 30-40%। নিজে নিজে শিখতে গেলে এই টাইপের একটা লেভেল
হয় বলে এটা আমার ধারণা। বিভিন্ন মানুষ যারা এই সেক্টরে কাজ করে তারা হয়তো আমার সাথে দ্বিমত করতে পারে, বাট এটা আমার পার্সোনাল অবজারভেশন থেকে এটা আমি একটু বলতে পারি। ধন্যবাদ ভাইয়া। চ্যাট বক্সে আরো একটি প্রশ্ন এসেছে যে জুনিয়র ডেভেলপার হিসাবে দেশি বিদেশি কোম্পানিগুলোতে এন্ট্রি লেভেল জব পাওয়ার জন্য প্রবলেম সলভিং এর এই বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ ভাইয়া? প্রবলেম সলভিং প্রবলেম সলভিং বিষয়টা হচ্ছে জুনিয়র কোন টাইপের ডেভেলপার হিসেবে করতে চাচ্ছে আর কি। যদি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায়, জুনিয়র ডেভেলপার বা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হতে চায়, তাহলে এটা জিনিসটা একটু ভালো প্রয়োজন অনেক ক্ষেত্রে। এতে হচ্ছে তাকে হয়তো প্রবলেম সলভিং এর বিষয়টাকে আমি আসলে একভাবে দেখি। প্রবলেম সলভিং হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আসলে আমরা ভয় পাই, রিকোয়ারমেন্টস মনে করি, অনেক কিছু করি আর কি। প্রবলেম সলভিং এর আরো একটু ব্র্যান্ডিং এর একটা বড় কারণ হচ্ছে যে বড় বড় কোম্পানি যারা আছে তারা প্রবলেম সলভিং কে হায়ারিং এর জন্য অনেক বেশি ফোকাস করে। এবং প্রবলেম সলভিং এমন একটা জিনিস যেটা হচ্ছে একজন রিজনেবল ভালো ডেভেলপার হইতে গেলে কিছু না কিছু তাকে টুডে অর টুমোরো জানতে হবে। আমি কিন্তু 3টা পয়েন্ট বলছি। একটা পয়েন্ট বলছে যে বড় কোম্পানিগুলো এটাকে খুব বেশি ফোকাস করে, এই জন্য মনে করে যে সব জায়গায় লাগবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে একজন ভালো ডেভেলপার হইতে হলে কিছু প্রবলেম সলভিং তাকে শিখতেই হবে আর কি। তো এই ক্ষেত্রে আমি যেটা অবজার্ভ করছি, যারা ছোট কোম্পানি তারা অনেক ক্ষেত্রে প্রবলেম সলভিং এর কথা চিন্তাই করে না। দেশে এবং দেশের বাইরে যারা ছোট এবং মিডিয়াম কোম্পানি, তাদের জন্য দরকার হচ্ছে যে আমাদের একটা কিছু বানাইতে হবে কে এই টেকনোলজি স্পেসিফিক জিনিসটা দ্রুত করে ফেলতে পারবে। যেমন হয়তো কেউ একজন হয়তো বাংলাদেশের কি পিএইচপি ডেভেলপার খুঁজতেছে, তাদের হয়তো টিম সাইজ হচ্ছে 10 জন 20 জনের একটা টিম। তারা কখনোই প্রবলেম মানে মোস্ট অফ দ্য কেসে কখনোই বলা ঠিক হবে না, সেটা ডিপেন্ড করবে যে কোম্পানিটা কে চালাচ্ছে, সেই ফাউন্ডারটার ব্যাকগ্রাউন্ড কি, তার ইন্টারেস্ট কি, তার পার্সোনালিটি কি, সেই অনুসারে ডিপেন্ড করবে। বাট আমি বলতে পারি যে মিড রেঞ্জের মানে বিলো 50 এরকম সাইজের মধ্যে হচ্ছে 70% ইস রাফ জাস্ট নাম্বার আমি থ্রো করতেছি। 70% কোম্পানির ইন্টারভিউতে ওরা প্রবলেম সলভিং দেখে না, ওরা দেখে হচ্ছে যে ওদের কি লাগবে। কারো যদি পিএসপি লাগে, এই আসলে পিএসপি পারে কিনা, পিএসপি লারাভেল দিয়ে কিছু করতে পারে কিনা, এর হয়তো ওয়েব ডেভেলপার দরকার, সেক্ষেত্রে সে জিজ্ঞেস করে যাচ্ছে ওয়েব ডেভেলপার আমি ভিউ.জেএস দিয়ে বা রিয়াক্ট দিয়ে কাজ করাবো, ঠিক আছে রিয়াক্ট পারে কিনা, রিয়াক্ট দিয়ে সাইট বানাইতে পারে কিনা, রিয়াক্টের এই জিনিসগুলো পারে কিনা, জাভাস্ক্রিপ্ট পারে কিনা, ওরা টেকনোলজি স্পেসিফিক কাজ করে আর কি। সো এটা আসলে প্রবলেম সলভিং কে ডিসকারেজ করার জন্য বলতেছি না, দুইটার আলাদা একটা সাইড আছে। কেউ কেউ প্রবলেম সলভিং খুঁজবে, কেউ টেকনোলজি স্পেসিফিক খুঁজবে। কোম্পানির সাইজ যত বড় হতে যাবে প্রবলেম সলভিং চাওয়ার পরিমাণের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। কোম্পানির সাইজ যত ছোট দিক হইতে যাবে প্রবলেম সলভিং এর রিকোয়ারমেন্টসটা পরিমাণটা বা পার্সেন্টেজটা তত কমতে থাকবে আর কি। সো এটা থাকলে ভালো, না থাকলে যে পসিবল না সেটা আমার মনে হয় না। যতটুকু আমার ক্ষুদ্র নলেজ বা ক্ষুদ্র অবজারভেশন দেখে মনে হয় সেই অনুসারে বলতে পারি। জি ধন্যবাদ ভাই। আমরা হয়তো আর একটি প্রশ্ন নিতে পারি। আমি অডিয়েন্সদের মধ্যে অনেকেই তো হ্যান্ড রেজ করেছেন, তো অনেকেই প্রশ্ন করার হয়তো সুযোগ পাবেন না, তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমাদের সার্ভাইভাল ফাউন্ডেশনের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যুক্ত হয়ে আপনাদের প্রশ্নগুলি করবেন। এবং আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আজকের এই প্রোগ্রামের সেরা প্রশ্নকারী এবং ফিডব্যাক প্রদানকারী 100 জনকে কিন্তু আমরা উপহার সামগ্রী পাঠাবো। এটি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে করবেন। এবং আজকে আমি এই মুহূর্তে সর্বশেষ একটা প্রশ্ন নেব সাগর আহমেদের কাছ থেকে, আমাদের ছোট্ট বন্ধু। এবং আমরা দেখেছি যে আপনার প্রতিষ্ঠান প্রোগ্রামিং হিরোতে ক্লাস 7-এ পড়ুয়া একজন স্টুডেন্ট, তিনিও কিন্তু ইন্টার্নশিপ পেয়েছেন এবং আবার ফরেন একটা কোম্পানিতে। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অনেক ছোট্ট মানুষ বা ক্লাস 7-8-এ পড়ুয়া স্টুডেন্টরাও কিন্তু প্রোগ্রামিং এর দিকে ঝুঁকছে। তো আমি সাগর আহমেদকে একটু ফ্লোর দিতে চাই। সাগর আহমেদ। আচ্ছা সাগর আহমেদ, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি ভাই মানে কোডিং পারি কিন্তু প্রজেক্ট পারি না, বুঝছেন? হ্যালো, আমি ভাই কোডিং পারি ভাই কিন্তু প্রজেক্ট আগে করতে পারি না, বুঝছেন? আপনি প্রজেক্ট বিল্ড আপে একটু প্রবলেম হচ্ছে। কোডিং পারেন কিন্তু প্রজেক্ট আকারে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন না। আচ্ছা ভাই, এই প্রশ্নটার
প্রায় কাছাকাছি একটা প্রশ্ন আসছে এরকম, যে একজন চ্যাট বক্সে লিখেছেন যে ওনার কম্পিউটার সায়েন্স থেকে অনার্স পড়াশোনা কমপ্লিট, বাট উনি রিয়েল লাইফে তাকে যদি কোড করতে দেওয়া হয় উনি ঘাবড়ায় যায়, পারেন না। এই দুইটা বিষয় যদি সো তার আগে যেহেতু একটা রেফারেন্স আসছে, রেফারেন্সটা নিয়ে আমি একটু বলে দেই। তো মানে ক্লাস 7 এর একজন পাইছে, ঘটনা সত্যি, কিন্তু প্রবলেম হচ্ছে এই ঘটনা কিন্তু ক্লাস 7 এর একজন পেয়ে যাওয়ার কারণে এই জিনিসটা আমরা যখন হচ্ছে শেয়ার করি তখন আমরা অত ডিটেইল ভাবে চিন্তা করি নাই, কিন্তু সামহাউ এই জিনিসটা যতটুকু গুরুত্ব পাওয়া দরকার তার চেয়ে অনেক অনেক বেশি অ্যাটেনশন পেয়ে গেছে আর কি। সেটা আমরা হয়তো নিজেরা একটা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভ থেকে অত দূরদর্শী চিন্তা করে হয়তো দেই নাই আর কি। আমরা একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের অল্প কিছু ছেলে পেলে দেশে অথবা দেশের বাইরে সামহাউ ওরা কিছুটা ইন্টার্ন বা এটা সেটা কিছু একটা পাইছে, এমন একটা বিষয়। আমাদের ইঙ্গিতটা ছিল এইরকম যে একটা পার্সন চিন্তা করতে পারে যে ফিউচারে শুধু দেশের বাইরে না, দেশের বাইরেও একজন জুনিয়র তার কেরিয়ারের কথাটা চিন্তা করতে পারে। ইট ডাজন্ট ম্যাটার যে এটা খুব ইজি বা পসিবল, বিষয়টা এরকম না, ওই অ্যাঙ্গেলটা ছিল। কিন্তু আমরা তো ওইভাবে চিন্তা করি নাই যে সে ক্লাস 7 এর একজন। এখন এই ক্লাস 7 এরটা পাবলিশ হওয়ার পরে অনেক বাবা মার মাথাও গরম হয়ে গেছে, অনেকের মাথা গরম হচ্ছে ক্লাস 7 এটা পেয়ে গেছে। বাট ওই জিনিসটা আমরা সামহাউ ওইভাবে কমন করি না, দিস ইজ অ্যান এক্সেপশনাল কেস, দিস ইজ নট অ্যান এভরিডে কেস। এই জায়গাটায় আমাদের কমিউনিকেশনে হয়তো মানে ইটস এ লার্নিং ফর আস, যে এটা আসলে আমাদের ওইভাবে প্রেজেন্ট করা দরকার যে ক্লাস 7 এটা এক্সেপশনাল। হ্যাঁ, দুই একজন পারবে, এটা সবসময় দুই একজন এরকম এক্সেপশনাল হয়। এর মানে এটা না যে ক্লাস 7 সবাই পারবে, এর মানে এই না যে ক্লাসের সবাই এটা করা উচিত। আবার এটাও উচিত না যে ক্লাস 7 এর সবাইকে নিরুৎসাহিত করা উচিত না। এটা হচ্ছে ইটস এক্সেপশনাল কেস হিসেবে দেখা উচিত। আর অন্যদের মন চাইলে ট্রাই করা উচিত, মন না চাইলে জোর করে চাপাই দেওয়া উচিত না আর কি। তো বাবা মাটা অবশ্যই সন্তানের ভালো চায় বলে তারা হয়তো কিছুটা চাপাই দেওয়ার চেষ্টা করতে পারে, বা ছেলে পেলে অনেকদের এক্সপেকটেশন অনেক হাই হয়ে যেতে পারে। সেইটা এক্সপেকটেশনটা একটু নিউট্রালাইজ লেভেলে রাখাটার ক্ষেত্রে আমাদের হয়তো সামনে আমরা ওই জিনিসটাকে চেষ্টা করব। তো এই জিনিসটা হয়তো আমরা কোথাও ওইভাবে প্রশ্ন আসে নাই, হয়তো বলি নাই, কিন্তু আমরা নোটিস করছি যে ইট ক্রিয়েটেড এ নট এক্স্যাক্টলি দ্য সেম ডিরেকশন দ্যাট উই ওয়ান্টেড। বাট এনিওয়ে, সো সেকেন্ড যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে প্রজেক্ট করতে পারি না, ইটস এ চ্যালেঞ্জ। প্রজেক্ট যদি করতে হয় তার মানে তাকে প্রজেক্টটা নিতে হবে, এবং প্রজেক্ট নেওয়ার পরে প্রজেক্টের কিছু থিঙ্কিং আছে। যে কোনো প্রজেক্টই হোক না কেন, আমরা কিন্তু যদি ওয়েব ডেভেলপার হতে চাই, আমরা কিন্তু এই টাইপের ওয়েব ডেভেলপার বিগিনার্স প্রজেক্ট লিখে ইউটিউবে যদি সার্চ দেই আমরা কিন্তু প্রচুর টিউটোরিয়াল পাবো। এছাড়াও আরো কিছু চ্যানেল আছে যারা হচ্ছে বিভিন্ন ক্লোন বানায়। সো ক্লোন থেকে হচ্ছে সাধারণত শেখাটা কম হয়, কিন্তু অ্যাটলিস্ট কনফিডেন্সটা অনেক বেশি হাই হয়ে যায়। ক্লোন বানায় এরকম অনেকগুলো সাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, যেমন ক্লেভার প্রোগ্রামার নামে একটা চ্যানেল আছে, এখন প্রচুরই অনেকেই করতেছে, কিন্তু আমি সবার আগে নজরে পড়ে হচ্ছে ক্লেভার প্রোগ্রামার নামে একটা ইউটিউব চ্যানেল আছে। তারা প্রচুর ক্লোন বানানো শুরু করলো, যে ফেসবুকের ক্লোন, টুইটারের ক্লোন, নেটফ্লিক্সের ক্লোন, মেবি টেসলার ক্লোন, মানে ওয়েবসাইটের ক্লোন প্রচুর বানানো শুরু করলো আর কি। সো আমি রিকমেন্ড করবো তুমি একটা বা দুইটা ক্লোন বানাও, জাস্ট বিকজ অফ ইউর কনফিডেন্স। কিন্তু ক্লোন বানাইলে শিখে ফেলবা না, ক্লোন ইজ এ ডেঞ্জারাস থিং। প্রথম আমার নিজের অনেক ইন্টারেস্ট ছিল, পরে আমি বুঝতেছি যে এটা আসলে ডেঞ্জারাস থিং। একটা কারণে যে ক্লোন তোমাকে ওভার কনফিডেন্স করে ফেলবে, কিন্তু তোমার বানানো দরকার হচ্ছে র্যান্ডম একটা সাইট। যে ক্লোন একটা দুটা বানাও, তাহলে তুমি বুঝো এখন এটাকে মডিফাই করে তুমি একটা যেটার কোনো তুমি কারো কাছে ডিরেকশন পাবা না, সেইরকম একটা সাইট বানাইতে হবে তোমার নিজের মতো করে। হইতে পারে তুমি একটা তোমার স্কুলের জন্য একটা বানাও, বা তোমার কলেজের জন্য একটা বানাও, অথবা তোমার বাসার সামনে হচ্ছে মেবি হচ্ছে কালাম চাচার চায়ের দোকান আছে, কালাম চাচার চায়ের দোকানের জন্য তুমি একটা সাইট বানাও। যখন তুমি র্যান্ডম একটা সাইট বানাবা তখন তুমি অনেক অনেক বেশি চ্যালেঞ্জড হবা। সো আগে গাইডেড একটা দুটা বানাও, তারপরে নিজে একটা বানাও, সেটাকে দরকার অনেক ছোট বানাও, একটা দুটা বানাও। ইউ হ্যাভ টু স্ট্রাগল, এটা হচ্ছে বিষয়। এবং ইদানিংকালে সাপোর্ট কিন্তু অনেক গ্রুপে পাওয়া যায়, মানে জাভাস্ক্রিপ্ট রিলেটেড ওয়েব ডেভেলপারদের গ্রুপ আছে, জেএস বাংলাদেশ গ্রুপ আছে, ওয়েব ডেভেলপার বিডি গ্রুপ আছে, টক জেএস আছে, আরো অনেকেরই হচ্ছে কমিউনিটি আছে, সুমিত সাহার কমিউনিটি আছে, আমাদের কমিউনিটি আছে, আরো প্রচুর কমিউনিটি আছে। তো যে কোনো কমিউনিটিতে তুমি জিনিসটা করে হেল্পও চাইতে পারো আর কি। বাট তোমাকে ডেডিকেটেড সময় দিতে হবে, কারণ তোমার কাছে মনে হচ্ছে প্রজেক্ট পারি না। আজ থেকে 1 বছর আগে জিজ্ঞেস করলে তুমি বলতে যে কোডিং পারি না। সো কোডিং পারি না থেকে যখন কোডিংটা পারি বলতে পারতেছো, প্রজেক্ট পারি না করলেও তুমি সেটা করতে পারবা যদি এটার জন্য তুমি ডেডিকেটলি সময় দাও।
কোডিং তুমি পারতেছো কারণ তুমি সময় দিচ্ছিলা, এখন প্রজেক্টও তুমি পারবা, তোমাকে সময় দিতে হবে। তো তুমি এটাতে পারি না জমা বন্ধ করে দিয়ে আমি চেষ্টা করতেছি প্রজেক্ট করতেছি আমি প্রজেক্ট করতেছি। সিএসসি ব্যাকগ্রাউন্ড নন সিএসসি ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার, তোমাকে এফোর্ট দিতে হবে। সিএসসি হইলে যে তোমাকে একটা কোম্পানি এসে বলবে যে আচ্ছা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়ছো, আসো তোমার চাকরি দিয়ে দেয়, এটা কোনোদিনও হবে না। অথবা তুমি হয়তো অমুক ইউনিভার্সিটিতে তুমি জিপিএ হয়তো 4 এর মধ্যে 3.85 পাইছো, আসো তোমার ইন্টারভিউ লাগবে না, আসো তোমাকে আমাদের কোম্পানিতে বসাই দেয়, এটা হবে না। সো তুমি সিএসসি পড়ো অথবা না পড়ো ডাজন্ট ম্যাটার, তোমাকে জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে, এবং শিক্ষার জন্য তোমাকে ডেডিকেটেড কমিটেড টাইমটা দিতে হবে। সেই টাইমটা তুমি যদি দাও তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। না হওয়ার কোনো কারণ নেই, কারণ এরকম যারাই আজকে পারে তারাই 1 বছর আগে পারতো না, যারাই আজকে অনেক ভালো ডেভেলপার তারাই 3 বছর আগে অনেক খারাপ ডেভেলপার ছিল। দ্যাটস হাউ এভরিবডি গ্রোজ এন্ড ইউ শুড গ্রো দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল। অনেক ধন্যবাদ ভাইয়া। তো এই পর্যায়ে আমি প্রশ্ন উত্তর পর্বটি শেষ করে আমি ফ্লোর দিতে চাচ্ছি মাহজা বিন ফেরদাউস মিমের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত কিছুটা টেকনোলজিক্যাল গোলযোগের কারণে। তবে প্রশ্ন উত্তর পর্বের পরে বলবো আমার বিশ্বাস আমাদের যে ধরনের কনফিউশন ছিল অনেকে সেই জিনিসগুলো দূর হয়েছে। আপনারা সবাই যদি আসলে এই প্রোগ্রামের মধ্য থেকে নিজেরা অনুপ্রাণিত হন প্রোগ্রামার হবার জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য, সেটাই আসলে আমাদের সার্থকতার বিষয়। তবে আমি আবার স্যারের কাছে আমার 2টা ছোট প্রশ্ন স্যারের যদি স্যারের সাথে স্যারকে করব। প্রথমত হচ্ছে স্যার, বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে আমরা অনেকেই বলে আমাদের ডিভাইসের সংকট আছে বা হচ্ছে আমরা সুযোগ পাচ্ছি না, সেক্ষেত্রে আসলে আমাদের সম্ভাবনা কতটুকু, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে স্যার, তরুণদের উদ্দেশ্যে আসলে আপনি কিভাবে স্বপ্ন দেখেন? প্রথমত হচ্ছে যে এই করোনাকালীন সময়ে এটা একটা সিরিয়াস মহামারী। সেই মহামারী হয়তো আমরা অনেক দিন ধরে বলে আসতেছি, কিন্তু এটা যে মহামারী সেটা কিন্তু এখন আমরা চারপাশে দেখতেছি। তো আমরা যারাই এই মহামারীর ভিতরে সুস্থ আছি তাদের অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত, একটু থ্যাঙ্কফুল হওয়া উচিত যে না আমি বা আমার ফ্যামিলি মেম্বাররা এখনো সুস্থ আছি, এবং তাদের কেয়ারফুল থাকা উচিত, মানে সর্বোচ্চ কেয়ারফুল থাকা উচিত। কারণ এটা হচ্ছে শুধু তোমার বিষয় না, এটা তোমার ফ্যামিলি এবং আশেপাশের লোকজনের বিষয়। সো 100% এর বেশি কেয়ারফুল তোমরা সবাই থাকবা। সেকেন্ড হচ্ছে তোমার ডিভাইসে যদি প্রবলেম থাকে কোনো ব্যাপারই না, প্রচুর অ্যাপস আছে। তোমার যদি হচ্ছে মোবাইল ফোন থাকে, স্মার্ট একটা ফোন থাকে, সেটা দিয়েও কিন্তু তুমি প্রচুর অ্যাপ দিয়ে করতে পারো। ফ্রি অনেক অ্যাপ আছে, অল্প কিছু ফ্রি অল্প কিছু পেইড, এরকম অনেক অ্যাপ আছে। আমি হয়তো বলতে পারি সোলো লার্ন, ম্যাক্সিমাম জিনিসই মোটামুটি ফ্রি, অল্প কিছু জিনিস আছে পেইড। এছাড়াও আরো কয়েকটা অ্যাপ আছে, প্রোগ্রামিং হিরো নামেও একটা অ্যাপ আছে, বাস তুমি দেখো আর কি। এবং ওগুলাতে কিন্তু তোমার প্রোগ্রামিং হিরোতে স্পেশালি তুমি কিন্তু অফলাইনে পাইথনের কোড লিখতে পারো, তোমার কিন্তু লাগবে না, এবং ওখানে প্রিমিয়ামও হওয়ার দরকার নাই। ম্যাক্সিমাম জিনিস তুমি 70-80% জিনিসে কিন্তু ফ্রি অফ কস্টে ওখান থেকে পেয়ে যাবা। তো ওই জিনিসগুলো তুমি ডিভাইস যদি তোমার নাও থাকে তাও তুমি মোবাইল ফোন দিয়ে করার চেষ্টা করো। এছাড়াও অনেকগুলা ডিকোডার এবং আরো একটা অ্যাপই আছে যেখানে তুমি কোডিং করে জাভাস্ক্রিপ্টের হোক, একটু কষ্ট হবে টাইপ করতে, কোনো ব্যাপার না। তুমি সারাদিন খেয়ে বসে তোমার তো কোনো কাজ কাম নাই আর কি, বসেই তো আসো, রাইট? তো তুমি বসে টাইপ করে ধৈর্য সহকারে করে ধৈর্য থাকে তুমি জিনিসটা করার চেষ্টা করো। সব প্রচুর অ্যাপসও আছে। এছাড়াও কারো যদি আরেকটু বেশি টেকনোলজি অ্যাড করতে চায়, এক্সটার্নাল কিবোর্ড, ব্লুটুথ কিবোর্ড, একটু পয়সা খরচ করলে, কারো যদি পয়সা থাকে তারা কোনো অনলাইন পোর্টালে পাওয়া যাওয়ার চান্স আছে, আমি জানি না এক্স্যাক্টলি, যে ব্লুটুথ কিবোর্ড মোবাইলের সাথে কানেক্ট করার কিবোর্ডও পাওয়া যাওয়ার কথা। এই কাজটা আমি নিজেও কিছুদিন মাঝে মাঝে করতাম, যে কিবোর্ড একটা দিয়ে দিতাম, টাইপিং স্পিড অনেক বেড়ে যাইতো। আর ইদানিং কালে যারা হচ্ছে টেক্সটিং করে আর কি, তারা যারা তরুণ সমাজ, তারা দেখা যাচ্ছে কিবোর্ডের চাইতে মোবাইলে অনেক বেশি দ্রুত টেক্সট করে ফেলে আর কি। তো ওটার সমস্যার সমাধান ওখানে হয়ে যাবে। আর তরুণদের নিয়ে হচ্ছে স্বপ্ন দেখার কিছু নাই, তরুণরা নিজেরাই ফিগার আউট করে ফেলবে। আমরা হয়তো যারা একটু তরুণ ফেজটা পার হয়ে গেছে তারা হয়তো তরুণদের নিয়ে অনেক বেশি চিন্তা করি, আসলে চিন্তা করার কোনো দরকার নাই। তরুণরা তাদের রাস্তা ঠিকই বের করে ফেলবে। তার জন্য রিসোর্স যতটুকু দরকার, গ্লোবালাইজেশনের যেটা দরকার, সেটা গাইডেন্স ছাড়াই যে তরুণরা হয়ে যায়, তার একটা বড় সেক্টরকে আমি দেখি হচ্ছে ফ্রিল্যান্সিং, একটা ইনফর্মাল একটা সেক্টর। কিন্তু এই সেক্টর থেকে বাংলাদেশে যে আইটি ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে তার মধ্যে মিনিমাম, আমার ধারণা মতে, আমার কোনো স্ট্যাট নাই, বাট 50% অর্গানাইজেশন তৈরি হয়েছে যে সাম সর্ট অফ ফ্রিল্যান্সিং এর কারণে। এবং এটা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সরকার অনেকভাবে চেষ্টা করতেছে ট্রেনিং দিতে, কিন্তু সরকার
পরবর্তীতে করছে, আগে কিছু লোকজন অলরেডি করে ফেলছে, তারা নিজেরা ফিগার আউট করেই করে ফেলছে। যেমন ডিজিটাল মার্কেটিং, রাইট, এই একটা সেক্টর এখনো কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আসে না, কিন্তু তরুণরা করে ফেলতেছে। সো তরুণরা কিন্তু অনেক স্মার্ট, তারা যে জিনিসগুলো ফিগার আউট করা তারা অবশ্যই করে ফেলতেছে, এবং তার প্রচুর এক্সাম্পলই আছে। সো আমি স্বপ্ন দেখার দরকার পড়ে না আমার, তারাই তাদের কাজটা তারা করে ফেলে। আমি শুধু তরুণ তরুণীদের হয়তো দেখি, আমি নিজে অনুপ্রাণিত হয়ে যাই যে একজন হয়তো অতটা নট সো লাকি পার্সন, কিন্তু কিভাবে তার চেষ্টা সাধনা দিয়ে কিভাবে তারা হয়তো বিভিন্ন মার্কেট প্লেসে, এটা শুধুমাত্র যে হয়তো ফাইবার, আপওয়ার্ক দুটার নাম জানি, এছাড়াও যে আরো প্রচুর জায়গায় ফ্রিপিক, এখানে সেখানে এফিলিয়েটেড মার্কেটিং, এইটা সেইটা, নিশ সাইট, আরো কত কিছু যে ছেলেপেলেরা করে ফেলে, আমি মাঝে মাঝে অবাক হয়ে ওদের কাজকর্ম দেখি যে ওরা আসলে কি ধরনের ডাইভার্সিফাইড কাজ করতেছে, এবং ওদের কাছ থেকে আমি শিখার চেষ্টা করি আর কি। সো তরুণদের নিয়ে হচ্ছে আমার স্বপ্ন একটাই, যে ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। ওরা আমাদেরকে যতদিন আমরা আছি আমাদেরকে সামনে যাওয়ার সাহস দিবে, নিত্য নতুন জিনিস ট্রাই করার জন্য সাহস দিবে, এতটুকু ওদের কাছে এক্সপেকটেশন, এছাড়া আর কিছু না। ধন্যবাদ স্যার। স্যার আমাদের প্রশ্নে আসলে অনেক প্রশ্ন সবার থাকে। স্যার আপনার অনেকটা সময় আমরা নিয়েছি, আপনি ধৈর্য সহকারে আমাদের উত্তর দিয়েছেন। স্যার আপনার কাছ থেকে একটা আশার বাণী শুনবো আমরা যারা আজকে যুক্ত হয়েছি সার্ভ উইমেন ফাউন্ডেশন এবং আমাদের যারা অডিয়েন্স আছে সকলের উদ্দেশ্যে, যদি স্যার আপনি কিছু মেসেজ দিতে চান শেষ পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে চাই। লাস্ট কথাটা আমি সাধারণত এইভাবে বলি যে নাথিং ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর ইয়োর লাইফ। তারপরে তোমরা অনেক কিছু আমরা হইতে চাই, আমাদের হয়তো হ্যাঁ জিপিএ ভালো 5 পেতে চাই, বা ডেভেলপার হতে চাই, অথবা আমরা হয়তো একটা ফ্যামিলি সিচুয়েশনের কারণে 1 মাসের মধ্যে তাকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে চাই। এটা খুবই অনেক ক্ষেত্রে আমাদের বিপদ, অনেক ক্ষেত্রে আমাদের দরকার, অনেক ক্ষেত্রে আমাদের ডিজায়ার। তো যেটাই হোক না কেন, নাথিং ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর ইয়োর লাইফ। মানে দুনিয়াতে এমন কিছু নাই যেটা ছাড়া হচ্ছে বাঁচতে পারবো না। হয়তো কোনো একটা কারণে হয়তো আমার কাছে আমার ল্যাপটপে আমি অনেক কাজকর্ম করে অনেক প্রয়োজন মনে হয়, কিন্তু এমনও কোনো সিচুয়েশন আসবে যখন হয়তো আমাকে ল্যাপটপটা ফালাই দিয়ে লাফাইয়া বাঁচতে পারলে আমার জন্য বাঁচাটা অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়ায় আর কি। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইজ দ্যাট দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপশনস। এবং আমাদের ক্লাসেও আমরা দেখছি যে সবচেয়ে ফেল মারা স্টুডেন্টরাও কিন্তু মানে 2 বছর 3 বছর এক্সট্রা লাগায় পাস করছে, সেও কিন্তু এখন ভালো পজিশনে আছে আর কি। সো আজকের বিপদটাই কিন্তু বা আজকের সমস্যাটা কিন্তু তোমার সারা জীবনের সমস্যাটা না। তো সেটা সবসময় মাথায় রাখবা, there is always an way, you have to be patient and you have to be trying। মানে অলওয়েজ ওয়ে আছে বলে তুমি চুপচাপ বসে থাকবা না, তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করবা, বাকিটা তোমার লাক অথবা তোমার ডেস্টিনি তোমাকে সেখানে নিয়ে যাবে আর কি। তো তোমার লাক, তোমার রিজিক অথবা তোমার ফিউচার যেখানে থাকার সেটা সেখানে থাকবে, তোমার কাছে শুধু ধৈর্য থাকবে, তোমার কাছে শুধু চেষ্টা থাকবে, তাইলেই বাকি সবকিছু হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক আশার কথা শুনলাম স্যার। আসলে সমগ্র সেশনে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমাদের অনেক প্রশ্ন ছিল, আরো যা প্রশ্ন থাকবে আমরা চেষ্টা করবো পরবর্তীতে সেগুলো সমাধান করবার। স্যার আমরা আপনার উদ্দেশ্যে বলবো যে আপনার শুভকামনা করি, আপনি এভাবেই আমাদের মতো তরুণ যারা আছে, শুধু তরুণ বলবো না, সমগ্র জেনারেশনে এইভাবেই আপনার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়ে যাই। স্যার আপনার জন্য অনেক শুভকামনা। এই পর্যায়ে আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ করব মুহসিনুল হক স্যারকে। তবে তার আগে একটু সুরের জায়গাতে চলে যাই, একটু ঝংকারের জায়গাতে চলে যাই। সুরের মোহনায় আবার আমরা একটু নিজেদেরকে মাতিয়ে তুলতে এই মুহূর্তে আমি ফ্লো দিতে চাচ্ছি আবার নন্দিতা দাস দিশাকে। অসম্ভব সুন্দর একজন গায়িকা নন্দিতা দাস দিশা। আচ্ছা, ধন্যবাদ আপু। আমি অনুষ্ঠানের মানে আমার পরিবেশনার ইতি টানছি। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে আমি ইতি টানছি। বকুল চাপার বলিকে চাঁদের স্বপন জাগালে অনুরাগে সোনার গান হৃদয় গগন রাঙালে বকুল চাপার বলিকে।
ঘুমিয়েছিলাম কুমুদ করে বিজন ঝিলে জলে পূর্ণ শশী তুমি আসি, পূর্ণ শশী তুমি আসি, আমার সে ঘুম ভাঙালে বকুল চাপা বলিতে হে মায়া তোমার ছোঁয়া সুন্দর আমার তনু তোমার মায়া রুচি বাদল মেঘে ইন্দ্র তোমার টানে হে দরদে দুঃখে যায় কাঁদন নদী, তোমার টানে হে দরদে দুঃখে যায় কাঁদন নদী, ফুল হারাম ভালোবাসা, ফুল হারাম ভালোবাসা, আজকে কোলে লাগালে বকুল চাপা বনিতে চাঁদের স্বপন জাগালে বকুল চাপা বনিতে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটা পরিবেশনার জন্য। আপনার জন্য শুভকামনা থাকবে। আশা করছি আরো আপনার গান শুনতে পারবো আমরা সকলেই। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমি বিদায় নিব, তবে বিদায় নেবার আগে সকলকে বলবো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের যে প্রধান আলোচক ঝঙ্কার মাহবুব স্যারের জন্য অসংখ্য শুভকামনা। আমি এই মুহূর্তে সমাপনী বক্তব্য দেবার জন্য আমি অনুরোধ করছি আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং সিইও জনাব মোহাম্মদ মুহসিনুল হক স্যারকে স্যারের সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে আমাদের এই আয়োজন, আমাদের সবার প্রিয় ঝঙ্কার মাহবুব ভাই, তার প্রতি আমাদের সবিশেষ কৃতজ্ঞতা। আজকে যে নামটি না বললেই নয়, যার কারণে আজকের এই আয়োজনটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের সবার প্রিয় ঝঙ্কার মাহবুব ভাইও তার নামটি উল্লেখ করেছেন। গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুলকার নাইন মাহমুদ, হয়তো তিনিও অনুষ্ঠানে আছেন কিনা আমি ঠিক শিওর না, তবে তার অনুপ্রেরণা, উৎসাহ এবং সর্বোপরি সহযোগিতার কারণেই আজকের এই অনুষ্ঠানটি আমরা করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে যারা এখানে উপস্থিত হলেন, আমরা বিশ্বাস করি তাদেরকে কিছুটা হলো তাদেরকে আমরা রাঙাতে পেরেছি, অর্থাৎ তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করেছি। ঘুম ভাঙানোটা এখানে সবচেয়ে বেশি জরুরি। ঝঙ্কার মাহবুব ভাই একটা কথা বলেছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন, আপনি স্ক্রল করছেন, কোন জায়গাটা স্ক্রল করছেন, এখন আপনার এটা সুইচ ওভার করে যে জায়গাটা থেকে আপনি শুধুমাত্র ফানি সেকশন বা অন্য কোনো জায়গায় না হয়ে একটু সিরিয়াস হই আমরা। আজকের অনুষ্ঠানের আমাদের আড্ডার শিরোনামটাই ছিল এরকম যে যদি আপনি আরামের 14 গোষ্ঠীকে হারাম করতে পারেন তবেই আসুন আমাদের এই ক্যারিয়ার আড্ডায়। আমি ঝঙ্কার মাহবুব ভাইয়ের একটি বইয়ের প্রচ্ছদের নাম থেকে এই অংশটুকু আমি সিলেক্ট করেছি যে
প্রোগ্রামিং এর 14 গোষ্ঠী আপনারা দেখবেন, সেই প্রোগ্রামিং এর 14 গোষ্ঠী সহ জঙ্কার মাহবুব ভাইয়ের যে সকল বই আছে সবগুলো বই কত সহজ সরল ভাষায় লেখা। আজকের অনুষ্ঠানে যে প্রশ্নগুলো ছিল, আমরা যদি সারা রাত ধরে অনুষ্ঠান করতাম আমার মনে হয় যে একজন অডিয়েন্সও এখানে চলে যেত না। প্রায় 450 জনের মতো উপস্থিতি ছিল, এটা আমাদেরকে আশাবাদী করেছে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে জঙ্কার মাহবুব ভাইকে পাবো। আমি বিদায় নেওয়ার আগে, অনুষ্ঠান শেষ ঘোষণার আগে যেটা করে থাকি আমরা অনুষ্ঠানে, 1 মিনিটের জন্য জঙ্কার মাহবুব ভাইকে বলবো এবং জঙ্কার মাহবুব ভাইয়ের সেই বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। 1 মিনিটে জঙ্কার মাহবুব ভাই আপনার যদি কিছু বলার থাকে বলবেন, 1 মিনিট। থ্যাংক ইউ। ডেফিনেটলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন তোমাদেরকে সবাইকে হেল্প করার চেষ্টা করবে, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে হেল্প করবে, কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে কিছুটা আগে হেল্প করো, নিজেরা কিছুটা করার চেষ্টা করো, নিজেরা জিনিসটাকে ফিগার আউট করার চেষ্টা করো। তারপর তোমরা যদি থেকে যাও তখন তোমরা হয়তো আরেকজনের কাছ থেকে সাজেশন নিতে যাবা আর কি। নিজে একটু চেষ্টা না করে সাজেশন নিতে যেও না, কারণ এখন এমন কিছু নাই যে তুমি বিভিন্ন জায়গা থেকে তুমি পাবা না। সো নিজে আগে একটু চেখে দেখো, ট্রাই করে দেখো, টেস্ট করে যাও, তারপরে তুমি যদি আটকে যাও, সাজেশন গাইডলাইনের দরকার পড়বে, তখন তুমি নিতে যাবা। বাট আগে করো, তাহলেই তোমার যে কোনো জিনিসই করা পসিবল। কারণ হচ্ছে আমি লাইফে প্রচুর দেখছি, তোমরাও দেখবা যে অনেকে অনেক জায়গা থেকে অনেক কিছু করে ফেলে, তার একটা বড় জিনিসই থাকে তার নিজস্ব সাধনা, যেটা বাহির থেকে আমরা কেউ দেখি না। তো তোমার সেই সাধনাটা তুমি আগে নিজে শুরু করো। কোনো ভাই বা কোনো কেউ তোমাকে আসলে কিছু দিয়ে দিবে না, কোনো দিনও দিবে না। তোমারটা তোমাকে অর্জন করে নিতে হবে। তার কাছ থেকে হয়তো কিছুটা গাইডলাইন তুমি পেতে পারো, বাট তোমার শিখার কাজ, কিছু করার কাজটা তোমাকেই করতে হবে। দ্যাটস ইট। ধন্যবাদ জঙ্কার মাহবুব ভাই। আমি সবশেষে এই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, পরেও হয়তো দেখবেন ফেসবুক লাইভে চলতেছে, আমি সকলের কাছে একটাই অনুরোধ রাখবো, প্রোগ্রামিং হিরো কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে। আমরা বিশ্বাস করি এইখানে তরুণদেরকে সঠিক পথে পরিচালনার জন্য এবং তাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য এই কমিউনিটিটা গড়ে উঠেছে। ডিসেম্বর মাসে জঙ্কার মাহবুব ভাইয়ের পরবর্তী কার্যক্রম শুরু হবে। আপনারা যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আর আমাদের চেয়ে ছোট বয়সে তোমরা যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছো, তারা প্রোগ্রামিং কমিউনিটি গ্রুপে যুক্ত হবে এবং যুক্ত হয়ে সেখানে যত ধরনের আপডেট আছে, বিশেষ করে আমি খেয়াল করলাম যে কন্টেন্ট রাইটিং এর উপর একটা কন্টেস্ট হয়েছে। যে বন্ধুটি আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করলেন যে তার বাবা মারা গিয়েছে, তার উদ্দেশ্য সহ অন্যান্য সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের একটি অনুষ্ঠানে এসেছিলেন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী, নাম হলো ডক্টর শেখ ফজলে আকবর। তিনি জাপানে বসবাস করেন এবং তিনি একজন বড় মাপের বিজ্ঞানী, হেপাটাইটিস বির টিকা আবিষ্কার করেছেন 30 বছর গবেষণা করে এবং ওয়ার্ল্ডের অনেক দেশে তিনি ফেমাস। তিনি বলেছিলেন যে দেখা গেল যে তোমরা 2 ভাগে ভাগ করো, একটা স্কিল একটা নন স্কিল। অর্থাৎ নন স্কিল বলতে ইনি অদক্ষদেরকে বুঝিয়েছেন, 90 ভাগ কিন্তু এখানে অদক্ষ, কিন্তু সেই জায়গাটা কিন্তু জঙ্কার মাহবুব ভাই দেখিয়ে দিয়েছেন। এই 90 ভাগের জন্য কন্টেন্ট রাইটিং সহ, এখন বাংলা ভাষায় কন্টেন্ট রাইটিং সহ বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়ে দৈনিক কিন্তু আপনি আয় করতে পারবেন, তোমরা আয় করতে পারবে। যাই হোক, যদি আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত থেকে তোমরা বা আপনারা যারা ছিলেন বিন্দু পরিমাণ আপনাদের কোনো কাজে লাগে, তাহলে আমাদের এই শ্রম সার্থক এবং সফল মনে করব। এবং জঙ্কার মাহবুব ভাই যে তার ব্যস্ততম সময়ের মধ্যে এই সময়টি দিয়েছেন, তারও ভালো লাগবে তিনি যদি শুনতে পান যে হ্যাঁ, এখান থেকে ছেলেরা ভালো কিছু করছে বা ভালো জায়গায় যেতে পারছে। এই আশাবাদ ব্যক্ত করি, আমরা সবাই ভালো হবে, আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো, সবার ঘুম ভাঙাবো, সবাইকে আবারও আমাদের পরবর্তী কোনো কার্যক্রমে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।